হ্যালো বাচ্চো, क्या हालचाल। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের 17ই জুলাই যে ডব্লিউবিজেই এক্সাম হয়েছিল তার ফিজিক্স পেপারের আজকে আমরা ডিটেইলড সলিউশন তোমাদের সঙ্গে ডিসকাস করব। এবং আজ আমরা ফিজিক্সের যে 40টা প্রশ্ন ছিল 1 নম্বর 2 নম্বর মিলিয়ে সে সমস্ত প্রশ্নের কিভাবে তোমরা খুব সহজে প্রশ্নের সলিউশন খুঁজে পেতে পারতে সে সমস্ত টেকনিক এবং এই ধরনের কম্পারেটিভ এক্সামে প্রবলেমকে সলভ করার সময় কি কি ধরনের টেকনিকগুলো লাগালে খুব তাড়াতাড়ি উত্তর পেতে পারো সে সমস্ত ট্রিক্সগুলো তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ योर ফেয়ার হাসান এন্ড এভরিথিং। চলো শুরু করি। 2021-এর ডব্লিউবিজেইর ফিজিক্স পেপারের যে কোশ্চেনগুলো আসছিল তার আমরা পরপর প্রত্যেকটা প্রশ্নের ডিটেলড অ্যান্সার তোমাদের সঙ্গে ডিসকাস করব কীভাবে এর অ্যান্সারগুলো করতে হতো। তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে এবারে ডব্লিউবিজেইর ফিজিক্সের পেপার বিশেষ করে যেটা আমি লক্ষ্য করলাম বিগত বছরের যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটি থাকে তার থেকে একটু ডিফারেন্ট ছিল, একটু হায়ার লেভেল কোশ্চেন লেভেল। সহজ কঠিন তো আসতেই পারে। তো তোমরা দেখে নাও তোমরা যেই অ্যান্সারগুলো মার্ক করে আসছো তার সঙ্গে আমরা এখন যে অ্যান্সারগুলো ডিসকাস করব সেগুলো মিলিয়ে নাও তোমরা, এবং কোন পদ্ধতিতে উত্তর করলে সব থেকে সহজে এবং কম সময়ে তোমরা উত্তর করতে পারতে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথমে রয়েছে ক্যাটাগরি 1, যেখানে কোশ্চেন 1 থেকে একবার 30 নম্বর পর্যন্ত রয়েছে প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্নের এখানে নিয়মাবলী বলা আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য পাবে 1 নাম্বার করে, এবং ভুল উত্তর দিলে নাম্বার কাটা যাবে 1-এর 4 করে নাম্বার, 0.25 করে নাম্বার কাটা যাবে। তার একদম ফার্স্ট 1 নম্বর যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে একটা ডায়োডের সিম্বল দেওয়া আছে, দুদিক থেকে দুটো ব্যাটারি লাগানো আছে। এখানে আছে 9 ভোল্টের ব্যাটারি, এখানে আছে 10 ভোল্টের ব্যাটারি। প্রশ্ন আছে এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড ইন দ্য সার্কিট গিভেন। অর্থাৎ নিচে বেঙ্গলি ভার্সানটা দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা ভার্সানে প্রশ্নটাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে মেন বের করতে বলছে এই ডায়োডের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহ হবে। তো আগে তুমি দেখো এই ডায়োডটা আসলে ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে, অর্থাৎ সম্মুখ বায়াসে আছে না বিপরীত বায়াসে আছে। তুমি লক্ষ্য করে বুঝতে পারবে, দেখো এই ডায়োডের এদিকটা প্লাস হয় আমরা জানি, এদিকটা মাইনাস হয় আমরা জানি। এদিকে আছে 9 ভোল্ট, এদিকে আছে 10 ভোল্ট, তার মানে উচ্চ বিভবটা সামনের দিকে আছে। আমরা দেখো মাইনাসের সঙ্গে প্লাস আছে, আমরা উচ্চ বিভবটাকে সবসময় প্লাসে ধরি আর নিম্ন বিভবটাকে মাইনাসে ধরি। তাহলে দেখো মাইনাসের সঙ্গে প্লাস আছে আর এদিকে প্লাসের সঙ্গে মাইনাস আছে, তার মানে এখানে ডায়োডটা অ্যাকচুয়ালি বিপরীত বায়াসে। তার মানে সাধারণ ডায়োড যেহেতু লাগানো আছে এখানে, সাধারণ ডায়োডের ক্ষেত্রে আমরা জানি যদি বিপরীত বায়াসে লাগানো থাকে ওর মধ্যে থেকে কোনো কারেন্ট প্রবাহ হয় না। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, যেটা আছে 0 মিলি অ্যাম্পিয়ার, এটা হবে সঠিক উত্তর। একদম ওর পরে 2-এর দাগের যে প্রশ্নটা আছে, একটা গেটের ছবি দেওয়া আছে, এই দুটো অ্যান্ড গেট দেওয়া আছে আর এদিকে দুটো নট গেট লাগানো আছে। প্রশ্ন বলছে ফর দ্য গিভেন লজিক সার্কিট দ্য আউটপুট ওয়াই ফর ইনপুট এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 1 অ্যান্ড এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0 রেসপেক্টিভলি আর। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো স্কোর করার মতো জায়গা ছিল, এগুলো খুব সহজ পড়ছিল। তুমি যদি প্রথম ইনপুটের কথা ভাবো, যেখানে এর মান 0, বির মান 1, তাহলে মান বসাও। প্রথম যদি এখানে 0 বসাও তুমি এর মানে, এখানে 0 বসালে যেহেতু অ্যান্ড গেট আছে তাহলে আউটপুট অলওয়েজ 0ই দিবে, অসুবিধা নেই। যদি 1 বসাও এই দিক থেকে, তাহলে 1 বসালে এদিক থেকে 1 আসবে, এদিকে 1, আর উপর থেকে 0তে যেহেতু এদিকে নট গেট লাগানো আছে মানে 1, মানে আউটপুট আসবে 0 + 1 মানে 1। তাহলে প্রথমের জন্য আসবে 1 আউটপুট, মানে এখানে অপশান অনুযায়ী অপশান সিও হতে পারে, ডিও হতে পারে। প্রথমটা 1 আছে। 2 নম্বরটা যদি লক্ষ্য করো, এখানে আছে এর মান 0, বির মান 0, দুটোই 0। দুটো 0 হলে উপরটা তো দেখলাম 0 হলে এটা 0 হয়ে যেত, নিচেরটা যদি 0 দিই আমি এখন বিতে, তাহলে কিন্তু এদিক থেকে এলে আবার যেহেতু অ্যান্ড গেট আছে আবার গুণ হয়ে আলটিমেট হবে 0 + 0, মানে দ্বিতীয় ক্ষেত্রে হবে 0 + 0 = 0। তার মানে দ্বিতীয় ইনপুটটার জন্য হবে 0 আনসার, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, 1,0। এরপর 3-এর দাগের প্রশ্ন, লেট আর ভিই বি দ্য রেডিয়াস অফ অরবিট, স্পিড অফ ইলেকট্রন অ্যান্ড টোটাল এনার্জি অফ ইলেকট্রন রেসপেক্টিভলি ইন হাইড্রোজেন অ্যাটম। প্রশ্নগুলোর আমি ইংলিশ ভার্সানটা পড়ছি, তোমরা চাইলে নিচে যে বেঙ্গলি ভার্সান প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন পড়তে পারো অবশ্যই। কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং quantities
অ্যাকর্ডিং টু বোর থিওরি ইজ প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টাম নাম্বার এন। অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন, কোয়ান্টাম নাম্বারের সঙ্গে এর রিলেশন দেখাতে হবে। দেখো খুব বেসিক একটা প্রশ্ন, আমরা রেডিয়াসের সঙ্গে কোয়ান্টাম নাম্বারের রিলেশন জানি, রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার হয়, এটা রিলেশন। আবার আমরা যদি ইলেকট্রনের স্পিডের সঙ্গে কম্পেয়ার করি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/n হয়, 1/n, ভি ইজ প্রপোর্শনাল টু 1/n। তাহলে যে অপশানগুলো যেটা আছে, আমরা যদি ফার্স্ট অপশানটা দেখি, দেখো ভি ইন্টু আর, তাহলে তুমি এখানে ভি ইন্টু আর করে দেখো কী হয়, আর ইন্টু ভি ইজ প্রপোর্শনালটা প্রথমটা আসছিল এন স্কোয়ার, তারপরটা আসবে 1/n, তার মানে এন স্কোয়ার কেটে গিয়ে একটা এন থাকবে। তার মানে হ্যাঁ, প্রথম যে অপশানটা আছে ওটাই ঠিক হবে, কারণ ভি আর এন গুণ করতে, মানে ভি আর গুণ করতে দেখা গেল ওটা প্রপোর্শনাল হচ্ছে এন এর সঙ্গে। তাহলে কোয়ান্টাম নাম্বার প্রপোর্শনাল টু ভি আর, ফার্স্টটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 4 দাগের যে প্রশ্নটা রয়েছে, এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, 4টা বডি রাখা আছে, প্রথমটার ভর m, তারপরটা 2m, তারপরটা 3m, এই দিক থেকে একটা f পরিমাণ বলের সিম্বল দেওয়া আছে। প্রশ্নটা পড়ি, 3 blocks are pushed with a force F across a frictionless table as shown in the figure. Let N1 be the contact force between the left 2 blocks and N2 be the contact force between the right 2 blocks. Then আচ্ছা, তাহলে ওই তিনটে যে বল পেলাম, এফ, একটা N1, একটা N2, ওদের মধ্যে রিলেশন। দেখো এই প্রশ্ন খুব সহজ ছিল ব্যাপারটা। তুমি যদি প্রথমে লক্ষ্য করো, যেহেতু প্রথমবারে 3টে ব্লককেই ঠেলতে হচ্ছে এদিক থেকে, তাহলে ডেফিনেটলি তখন ফোর্সটা অনেক বেশি দরকার। দ্বিতীয়বারে দেখো, দ্বিতীয়বারে প্রথমটাকে অ্যাভয়েড করে দিয়ে এইখান থেকে বলছে এই দিক থেকে N1 পরিমাণ বল লাগ দিচ্ছে, প্রথমটাকে বাদ দিয়ে, প্রথম তলের সঙ্গে দ্বিতীয় মানে পরের দুটোর যে বল সেটা হচ্ছে N1। তাহলে নিশ্চয়ই দ্বিতীয়বারে যেহেতু একটা এম কমে যাচ্ছে, সেই বলটা ওর থেকে একটু ছোট হবে, N1। 3 নম্বর যে বলটা আছে N2, সেটা কাজ করছে এই 2m এর থেকে 3m এর দিকে, এই দিক থেকে, মানে সে শুধু 3mটাকে ঠেলতে সাহায্য করবে। N2টা ছিল 2m আর 3m এর ওদের সংস্পর্শের বল, তাহলে সেই বলটা নিশ্চয়ই কম হবে, কারণ তখন শুধুমাত্র 3mটাকেই আমাকে ঠেলে নিয়ে যেতে হবে। তার মানে N2টা হবে সব থেকে ছোটো। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান এ যেটা রয়েছে, F ইজ গ্রেটার দেন N1 গ্রেটার দেন N2, এটাই হবে সঠিক উত্তর। এর পরের 5 দাগের যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা পড়ি। একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে উপরে, এ ব্লক অফ মাস m স্লাইডস উইথ স্পিড v অন ফ্রিকশনলেস টেবল টুয়ার্ডস অ্যানাদার স্টেশনারি ব্লক অফ মাস m। অর্থাৎ কী বলছে এখানে, একটা ব্লক, অর্থাৎ এই ব্লকটা v বেগে গতিশীল আছে, আর সামনে ওই একই ভরের একটা ব্লক আছে যেটা মোটামুটি স্টেশনারি মানে স্থির রয়েছে। তারপরে বলছে এ মাসলেস স্প্রিং উইথ স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ অ্যাটাচ টু দ্য সেকেন্ড ব্লক অ্যাজ শোন ইন দ্য ফিগার। হ্যাঁ, দেখতে পাচ্ছি ছবি অনুযায়ী 2 নম্বর ব্লকের সামনে একটা স্প্রিং লাগানো আছে। দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স দ্য স্প্রিং গেটস কম্প্রেসড টু ইট, অর্থাৎ সর্বোচ্চ কত সংকোচন হতে পারে, কারণ ওই পিছনের এই ব্লকটা যখন দ্বিতীয় ব্লকের কাছে যাওয়ার চেষ্টা করবে, স্প্রিংটা সংকোচন হবে, কিন্তু শেষমেশ কতটা সংকুচিত করতে পারবে, মানে শেষমেশ ডিস্টেন্স কত থাকবে সেটা বের করতে হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্ন বিভিন্নভাবে করা যায়, তবে যেটা সব থেকে শর্টকাট আমার মনে হয়েছে, এখানে যদি তুমি ওই সেন্টার অফ মাসের কনসেপ্ট লাগাও, ইফেক্টিভ মাসের কনসেপ্ট লাগাও, তো সেই নিয়ম অনুযায়ী কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় আমরা জানি 1/2 mv², কিন্তু যেহেতু এখানে দুটো মাসের ব্যাপার আছে, তার মানে আমি লিখতে পারি হাফ অফ, ওদের এফেক্টিভ মাসটা লিখবো এভাবে, m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হয় দুটো বডির ক্ষেত্রে তার এফেক্টিভ মাস ইনটু, সূত্র ছিল 1/2 mv², তাহলে v² বলতে এখানে ভি অফ রিলেটিভ, একটা সাপেক্ষে আরেকটা, তার স্কোয়ার, ওটা সমান হবে, যেহেতু স্প্রিং লাগানো আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে হয় আমরা জানি এনার্জির ফর্মুলা হয় 1/2 kx², তাহলে ওই এনার্জিটা এই 1/2 kx এর সঙ্গে সমান হবে। এবার দেখো যেহেতু দুটো ব্লকই mm আছে, তাহলে m1 ও m, m2 m, একটু এটাকে হিসাব করে নিলে তুমি যেটা পেতে, দুদিক থেকে হাফ হাফ কেটে দিতে পারো, অর্থাৎ এই হাফ আর এই হাফ কেটে গেল, তাহলে এখানটা হবে m² হয়ে যাবে, দুটো m সেম আছে,
আর নিচে আসবে 2m আর ওদিকে থাকবে kx স্কোয়ার। এদিকে দেখো একটা উপর নিচে কেটে যাবে, তাহলে এখান থেকে এক্সের মান বের করে যেটা পাবে সেটা দেখো, সেটাই বের করতে বলছিল যে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স যাবে, ওটা এক্সের মানটা বের করতে হবে। এক্সের মান দেখো বেরাবে এখান থেকে, হিসাব করলে যে স্কোয়ার আছে মানে রুটে বেরাবে, রুট ওভার অফ, আমি এখানে লিখে দিচ্ছি একবারে, রুট ওভার অফ m/2k আসবে, এই 2 সঙ্গে কেটা গুণ হবে, ইনটু ভি স্কোয়ার এইটা। এবার রুটের মধ্যে ভি স্কোয়ার আছে, বাইরে বেরিয়ে গেলে শুধু ভি হবে। তাহলে এখানের হিসাব অনুযায়ী যেটা অপশান রয়েছে অপশান বি, যেটা অপশান বি রয়েছে অর্থাৎ রুট ওভার অফ m/2k ইন্টু ভি, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের কোশ্চেন রয়েছে 6-এর দাগে, ফ্রম ডাইমেনশনাল অ্যানালাইসিস দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ ই, মাস m, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h অ্যাজ, একটা কনসিডারেশন ধরেছে এখানে, কনসিডার 1/4πε0 ইকুয়ালস টু 1 ইউনিট। ওকে, আমরা যদি রিডবার্গ কনস্ট্যান্টের ফর্মুলা লক্ষ্য করি তাহলে এটা খুব সহজে পারবো আমরা রিডবার্গ ফর্মুলা জানি, আর সমান হয় m⁴ ডিভাইডেড বাই 8ε0 h³ ইন্টু c। তাহলে দেখো এখানে যেহেতু কার ফর্মে বের করতে বলছে, ইলেকট্রিক চার্জ, মাস, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু বলা যায় m⁴ ডিভাইডেড বাই h³, এইটা হবে। কিন্তু তুমি অপশানগুলো লক্ষ্য করো, দেখো কোনো অপশানে কিন্তু h³ দেওয়া নেই। হ্যাঁ, এই একটা প্রশ্ন আমার লেগেছে, যেটা অপশানগুলো বোধহয় একটু মিস্টেক করেছে, তবে আমার যতদূর মনে হচ্ছে এই অপশান বি, এই প্রশ্নটা একটু বিতর্কিতই ছিল, আমার মনে হচ্ছে অপশান বি হবে, এই নিচেরটা বোধহয় h³ দেওয়ার কথা ছিল, m⁴/h³। এই গেল 6 দাগের প্রশ্ন। একদম ওর পরে রয়েছে 7 দাগের প্রশ্ন, বলছে এ সিম্পল পেন্ডুলাম কনসিস্টিং অফ এ স্মল বল অফ মাস m attached to a massless spring hanging vertically from the ceiling is oscillating with an amplitude such that T max equals to 2T minimum, where T max and T minimum are the maximum and minimum tension in the string respectively. The value of maximum tension T max in the string is. ওকে, এই প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড ছিল। এই ধরনের প্রশ্ন যেভাবে সলভ করবে, এখানে বলা আছে উপরে একটা সিলিং লাগানো আছে, সিলিং থেকে একটা পেন্ডুলাম কিছু ঝুলছে, যার মাস ধরে নিচ্ছি m, সে এই পথে ধরো অসিলেশন হবে, তার মানে এর কোথায় টেনশন ম্যাক্সিমাম কোথায় মিনিমাম হওয়ার কথা, এই যখন দূরের দিকে যাবে এখানে টেনশনটা মিনিমাম হওয়ার কথা। হ্যাঁ, তো এখানটাতে রয়েছে টি মিনিমাম, আর এইখানটা মিডিলের কাছে এসে এখানটাতে আসবে টি ম্যাক্সিমাম, এখানে সর্বোচ্চ টান অনুভব হবে। বডির মাস যদি m হয় তাহলে পৃথিবীকে অলওয়েজ নিচের দিকে একটা mg দিয়ে টানার চেষ্টা করবে, mg, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিক থেকে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তার মানে এই দিকের উপাংশটা কী আসবে, যেটা আমার অ্যাকচুয়ালি টেনশন হবে, সেটা আসবে mg cos থিটা। এটা খুব সহজেই বলা যায়, এটা mg cos থিটাই আসবে। তার মানে টি মিনিমামটা পেলাম আমি mg cos থিটা। এইবার যেহেতু আমাকে ম্যাক্সিমাম টেনশন বের করতে হবে এই পয়েন্টের ক্ষেত্রে, এই পয়েন্টে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে দেখো সরাসরি নিচের দিকে কাজ করছে mg, একদম নিচের দিকে। তাহলে টি ম্যাক্সিমামটা কত হবে, দেখো মানে কতগুলো বল কাজ করবে, টি ম্যাক্সিমাম সমান হবে, একটা তো mg নিচের দিকে আছেই, সেটা তো থাকছেই, প্লাস সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের জন্য একটা এক্সট্রা ফোর্স আসবে, যার আমরা রাশিমালা জানি mv²/r হয়। এখানে r বলতে এই লেন্থটা l ধরে নিই, তাহলে mv²/l হয়ে যাবে। এইবার এখানে আমি যদি মান বসাই, mgটা থাকুক, অসুবিধা নেই, এদিক থেকে m/lটা যেমন আছে থাকুক, v² যেটা আছে জানি, দেখো এই পেন্ডুলাম ক্ষেত্রে কীভাবে হাইটটা চেঞ্জ হয়, হাইট চেঞ্জ হয়। ইনিশিয়ালি দেখো এই হাইটে ছিল, যখন দূরবর্তী পয়েন্টে যাচ্ছে তখন এই হাইটে পৌঁছাচ্ছে। এই যে এতটা হাইটের চেঞ্জ হচ্ছে, এই হাইটের চেঞ্জের জন্যই কিন্তু ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, এবং সেখান থেকে এই ভির ফর্মুলা পাওয়া যায়, ভি সমান হয় √2gh, ভি সমান √2gh।
ওই মানটা যদি এখানে বসানো হয় এই ভি স্কোয়ারের জায়গাতে, তাহলে ওটা আসবে 2gh, m/l ইন্টু 2gh। এবার পরবর্তীকালে এখানে এই এল এর সঙ্গে এইচের রিলেশন করলে এইচের মান পাবো আমি l ইন্টু 1 - cos থিটা। এর একটু বড় ক্যালকুলেশন আসবে, তাহলে টি ম্যাক্সটা আসবে, এদিকে তো mg ছিলই, ওই দিকটাতে m/l ইন্টু 2g থাকবে, এইচের জায়গায় হবে l ইন্টু 1 - cos থিটা এইটা। এইবার যদি আমি পাশাপাশি গুণ করি, দেখো mg প্লাস এটাতে দেখো উপরে এল এখানে কেটে যাবে, তাহলে থাকে এখানে প্রথমটাতে গুণ করে দিলে হবে 2mg মাইনাস 2mg cos থিটা এইটা। এখান থেকে টি ম্যাক্সের মান আমি যদি এমজিটাকে কমন নিয়ে নিই, দেখো এখানে দুটো 2 আর 1 যোগ হয়ে 3 হবে, 3 - 2 cos থিটা এইটা। আবার দেখো তোমার প্রশ্নেতেই বলা আছে যে টি ম্যাক্সিমামটা হচ্ছে ডবল অফ টি মিনিমাম, অর্থাৎ মিনিমাম যে টেনশন হবে তার ডবলটা হচ্ছে টি ম্যাক্সিমাম। তাহলে ওটার সময় লেখা যায়, ওটার সময় লিখবো আমি 2t মিনিমাম। এবার টি মিনিমামের ফর্মুলা তো বলছিলাম এক্ষুনি, মিনিমাম টার্ম ছিল mg cos থিটা, তাহলে দুদিক থেকে মান বসিয়ে দিলেই হবে। তাহলে দেখো একদিকে পাবো আমি mg cos থিটা, যেটা বসিয়েছি ওই টি মিনিমামের জায়গাতে, মানে 2 হবে, অ্যাকচুয়ালি 2 মিনিমাম ছিল। আর এই দিকটাতে আছে আমার, এদিকটাতে আছে mg ইন্টু 3 - 2 cos থিটা। এবার সমস্ত cos থিটাগুলোকে এক জায়গায় নিয়ে যাই, দেখো দুদিক থেকে mg কেটে যাবে, এখান থেকে cos থিটার মান আসবে 3/4। তাহলে cos থিটা যদি 3/4 হয়, ওই মানটা টি ম্যাক্সের জায়গায় বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে টি ম্যাক্সের মান আসবে, ওই যে ফর্মুলাটা ছিল mg ইন্টু 3 - 2 cos থিটা, তাহলে এখন হবে 3 - 2 ইন্টু cos থিটার জায়গায় 3/4। দেখো 2 দিয়ে কাটলে 2 2 4, এটা হিসাব করলে আসবে 3/2 mg। তাহলে এইটাই হবে ম্যাক্সিমাম টেনশান, যেটাই পেন্ডুলামের ক্ষেত্রে লাগছে। তাহলে অপশানগুলো অনুযায়ী 7 দাগের প্রশ্নের অপশান এ যেটা রয়েছে 3mg/2, ওটাই হবে সঠিক উত্তর। এইবার 8 দাগের যে প্রশ্নটা রয়েছে, ইন কেস অফ প্রজেক্টাইল মোশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিগার রিপ্রেজেন্ট ভেরিয়েশন অফ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ux উইথ টাইম টি। টাইমের সঙ্গে হরিজন্টাল মোশন বলতে যেটা অনুভূমিক বলা হয়, অর্থাৎ প্রাসের গতির ক্ষেত্রে আমরা জানি বস্তুকে এদিক থেকে এদিকে যখন ছোড়া হয়, বেগের দুটো উপাংশ থাকে, একটা থেকে উলম্ব উপাংশ, একটা থেকে অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ কিন্তু থ্রু দ্য প্রসেসে কনস্ট্যান্ট থাকে, অনুভূমিক উপাংশের বেগ কখনো চেঞ্জ হয় না, সামনের দিকে এগোনোর যে বেগ। তাহলে অবশ্যই গ্রাফ হবে অপশান বি যেটা রয়েছে, স্ট্রেট লাইন রয়েছে প্যারালাল টু টির সঙ্গে, এক্স অ্যাক্সিসের সঙ্গে, সেটাই হবে সঠিক উত্তর। এরপর 9 দাগের প্রশ্ন রয়েছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে অ্যাক্সিলারেশনের সঙ্গে ডিসপ্লেসমেন্টের, এর সঙ্গে এক্সের গ্রাফ দেওয়া আছে। ওকে, প্রশ্নটা পড়ি। দ্য অ্যাক্সিলারেশন ভার্সেস ডিস্টেন্স গ্রাফ ফর এ পার্টিকেল মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড ইজ শোন ইন দ্য ফিগার। দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট x = 35 মিটার উইল বি। x = 35, দ্যাট মিনস হেয়ার, এই পয়েন্টে যখন পৌঁছাবে তখন ওর ভেলোসিটি কত হবে। দেখো যেহেতু ডায়াগ্রাম দেওয়া আছে আর আমাকে বের করতে বলছে ওর ভেলোসিটি কত হবে, এখানে সাধারণভাবে সূত্রগুলো লাগবে না, কারণ আমরা যে গ্রাফগুলো অলরেডি করেছি সেগুলো ভির সঙ্গে টির গ্রাফ করেছি, এক্সের সঙ্গে টির গ্রাফ করেছি, কিন্তু কখনোই অ্যাক্সিলারেশনের উপর ভেরিয়েশন করে করিনি। এবং আমরা যে ফর্মুলাগুলো জানি, যে 3টা বেসিক ফর্মুলা আছে, ভি সমান ইউ প্লাস টি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ওগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে তখনই যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে, সেই কন্ডিশনই বলা ছিল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার এখানে আমাকে এরিয়ার উপর কাজ করতে হবে। আমরা ওয়ার্ক ডান, যদি আমি এই এদিকে যে অ্যাক্সিলারেশনটা আছে, অ্যাক্সিলারেশনের সঙ্গে যদি মাস গুণ করি, তাহলে ওটাই তো ফোর্স হয়ে যাবে, কারণ এফ সমান হয় ma। তাহলে এখন আপাতত ধরে নিচ্ছি যে এদিক বরাবরটা মাস গুণ করে দিলে তাহলে এদিকে ফোর্স পাবো, আর এদিকে এক্স আছে। এবার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি হয়, ওয়ার্ক ডান হয়, কৃতকার্য হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি কৃতকার্য ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই গ্রাফের এরিয়া থেকে আমি যেটা পাবো, এরিয়া সমান আসবে ওয়ার্ক ডান
ওয়ার্ক ডান ডিভাইড বাই, যেহেতু অলরেডি গ্রাফের ক্ষেত্রে তো মাস নেই, তাহলে এটা মাস দিয়ে আমাকে ডিভাইড করে দিতে হবে, তাহলে আমার সমস্যা মিটে যায়। তো এই গ্রাফের এই ভেতরের যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো তার জন্য দেখো সামনের এই অংশটা অনেকটা কেন এটা ট্রাপিজিয়াম হয়ে আছে এই দিকের অংশটা, আর এদিকটা একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মতো দুটো বাহুকে গুণ লাগালে পেয়ে যাবো। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হয় যেটা আমরা জানি, সমান্তরাল দুটি বাহুর যোগফল বাই 2 ইন্টু ওদের উচ্চতা। তাহলে এরিয়া আসবে প্রথমে ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে হাফ ইন্টু সমান্তরাল বাহু বলতে দেখো এদিকটাতে আছে 0 থেকে 5, এদিকটা আছে এই 10 হাইটটা, তাহলে একটা 5 একটা 10 মানে 15, তাহলে হাফ ইন্টু 15 ইন্টু উচ্চতা বলতে এই ডিস্টেন্সটা দেখা যাচ্ছে 0 থেকে 20 রয়েছে, মানে 20 ইন্টু 20। ওই এরিয়াটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওর পাশে যে আয়তক্ষেত্রটা আছে বা বর্গক্ষেত্রের মতো অনেকটা, ওর পরপর দুটো বাহুকে গুণ লাগাও। এই দিকটা আছে 10 ইন্টু এদিকটা আছে 20 থেকে 35, মানে বিয়োগ করলে ওই 15 মতো আসবে, তাহলে 10 ইন্টু 15। এইটা পেরালো ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল সমান এদিকে যেটা ছিল আমার কৃতকার্য বাই ভর মাস, তাহলে কৃতকার্য বলতে হয় হাফ এম ভি স্কোয়ার, এই নিচেটা লিখে দিচ্ছি এখানটা, তার উপরটা হবে হাফ এম। আচ্ছা ভি বলতে দেখো এখানে বেগের পরিবর্তন কতটা হয়েছে সেটা দেখতে হবে আমাকে। আগে ইনিশিয়ালি বলা ছিল 5, তাহলে এখন ধরি ভি হবে, তাহলে এটা লেখা যায় ভি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বেগের পরিবর্তন, ওইটা ডিভাইডেড বাই এম। দেখো এম এম কেটে যাবে, এখানে কেটে গেলে এখান থেকে হিসাব করে ভির মানটা বের করতে হবে, যেটা অ্যান্সার হবে। ভির মান হিসাব করে তোমরা দেখো প্রত্যেকে উত্তর বেরাবে 25 মিটার পার সেকেন্ড এটা। তাহলে মোটামুটি অপশানগুলো অনুযায়ী আর কি, অপশান সি যেটা রয়েছে 25 মিটার পার সেকেন্ড, ওটা কিন্তু হবে সঠিক উত্তর। একদম ওর পরে কোশ্চেন নাম্বার 10 রয়েছে, সেন্টার অফ মাস সিএম of 3 particles of mass 1 kg, 2 kg, 3 kg lies at the point 1, 2, 3 and center of mass of another system of particle of 3 kg and 2 kg lies at point -1, 3, -2. Where should we put a particle of mass 5 kg so that the center of mass of entire system lies at the center of mass of the first system? খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে 3টে বিন্দুর উপর কাজ করতে হবে। আমি ধরে নিই ধরো এখানে একটা বিন্দু আছে, এই পয়েন্টে ওই প্রথম সিস্টেমটা রাখা আছে, মানে 1 কেজি 2 কেজি 3 কেজি, তাহলে মোট ভর কত হচ্ছে 1 2 3, মানে যোগ করলে হবে মোট 6 কেজি। তাহলে 6 কেজি ধরো এখানটাতে আছে, আর ওর স্থানাঙ্কটা দেওয়া আছে 1 2 3 1 2 3। এটা অন্য একটা পয়েন্টে ধরো এইরকম একটা পয়েন্টের কাছে কোথাও এই পয়েন্টে রাখছে এটা 3 কেজি 2 কেজি, মানে মোট হবে 5 কেজি, এখানে রেখেছে 5 কেজি, এর স্থানাঙ্ক দিয়েছে -1 3 -2। এটা বলছে আবার কোথায় একটা বডিকে রাখলে তবেই সেটা হচ্ছে 5 কেজির বডি। দেখো তাহলে নিয়ম অনুযায়ী যেহেতু এই আগের মানে প্রাথমিক যে অবস্থানটা ছিল যেটা 6 কেজি পয়েন্টের যে অবস্থান, ওটাকেই আবার মানে শেষমেশ সেন্টার অফ মাস করতে চায়, তার মানে অবশ্যই ওর পরের পয়েন্টটা অবশ্যই এই দিকে ধরতে হবে কোথাও, এবং এখানে রাখছে ওই 5 কেজির ব্যাপারটা। এর স্থানাঙ্ক বের করতে হবে। আমি ধরে নিচ্ছি ধরো এর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড এইভাবে। তাহলে একটা বিষয় তো পরিষ্কার দেখো, এইখান থেকে এই দূরত্ব যদি আর হয়, এখান থেকে এতটা যদি আর আমি ধরি দূরত্ব, তাহলে অবশ্যই এইখান থেকে এতটা আর হতে হবে, কারণ 6 কেজি মাঝখানে আছে, এদিকেও 5 কেজি এদিকেও 5 কেজি, দুটাকে যদি সম দূরত্বে রাখা হয় তাহলে একমাত্র 6 কেজিতেই আমি সেন্টার অফ মাসটাকে পাবো। তাহলে আর বের করি প্রথম এই দূরত্ব থেকে, আর বের করার নিয়ম কি, দুটো স্থানাঙ্ককে বিয়োগ করে মানে তার রুট ওভার করে স্কোয়ার করতে হবে। তাহলে প্রথমটা যদি করো দেখো 1 মাইনাস -1, মানে 1 + 1 মানে 2 আসবে, 2 স্কোয়ার প্লাস তারপরটা 2 - 3 মানে -1 মানে 1 স্কোয়ার প্লাস 3 - 2 মানে -2 মানে 5 স্কোয়ার। তাহলে এইটাকে হিসাব করলে তোমার আসবে √30 √30 আসবে। তাহলে এবার যদি আমি প্রত্যেকটা স্থানাঙ্কের জন্য মান বের করি, এটার জন্য
এই পয়েন্টের সাপেক্ষে করতে হবে, তার মানে এর মানটা অবশ্যই হতে হবে √30 সঙ্গে সমান। আচ্ছা করে দেখি কত হয়। প্রথমটা আসবে √3 - 1² মানে 2² থাকছে, তারপরটা হবে 1 মানে দ্যাট ইজ 1², তারপরটা হবে 8 - 3 দ্যাট ইজ 5²। তো দেখো 5 × 5 = 25, হ্যাঁ এসে যাচ্ছে √30 একদম। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। একদম ওর পরের প্রশ্ন রয়েছে 11 দাগের প্রশ্নটা। এ বডি অফ ডেন্সিটি 1.2 × 10³ kg/m³ ইজ ড্রপড ফ্রম রেস্ট ফ্রম এ হাইট 1 মিটার into a liquid of density 2.4 × 10³ kg/m³, neglecting all dissipative effects, the maximum depth to which the body sink before returning to float on the surface is. ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে একটা লিকুইডের সারফেস আছে, তল আছে ভাবে ওপর থেকে একটা বডিকে এখানে ফেলানো হচ্ছে, এইদিকে ফেলানো হবে এইভাবে। দেওয়া আছে এই হাইটটা 1 মিটার, এই হাইটটা 1 মিটার দেওয়া আছে। বডির ওয়েট যদি m হয় তাহলে ও নিচের দিকে পৃথিবীর গ্র্যাভিটির জন্য পড়বে mg বল দিয়ে। ওপর থেকে যখন পড়তিছে শুধুমাত্র নিচে নিম্নমুখী বল আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ও যখন এবার লিকুইডের মধ্যে প্রবেশ করে যাবে তখন কিন্তু লিকুইড ওকে একটা আপথার্স্ট দেবে ওপর দিকে, তাহলে তখন নিচের দিকে পৃথিবী টানবে mgতে আর ওপর দিকে কাজ করবে আপথার্স্ট। এবং সেটা কার সঙ্গে সমান হবে? যেহেতু দেখো ডেনসিটি দেখলে বুঝতে পারবে ওই বস্তুর ডেনসিটি আছে 1.2 × 10³ আর লিকুইডের ডেনসিটি আছে 2.4 × 10³ মানে প্রায় দেখা যায় লিকুইডের ডেনসিটিটা ওর ডবল। তার মানে ও যদি নিচের দিকে এখন mg যাওয়ার চেষ্টা করে অবশ্যই ওকে আপথার্স্টটাও ডবল দিবে উপর দিকে, মানে দ্যাট ইজ 2 mg কাজ করবে। তাহলে এই নিচের অবস্থায় এর এফেক্টিভ কত হচ্ছে, নিচের দিকে mg উপর দিকে 2 mg, তার মানে আলটিমেট উপর দিকে এটা mg কাজ করবে, মানে মাইনাস করতে হবে আর কি, 2 mg উপর দিকে মাইনাস নিচের দিকে mg, তাহলে এফেক্টিভ হবে শুধু mg। তাহলে কত ভেতরে ঢুকতে পারবে, যেহেতু ওপর দিকে mg কাজ করছে তার মানে ওপর থেকে নামার সময় যত হাইট থেকে নামছিল অর্থাৎ 1 মিটার, তাহলে ওর নিচের দিকে এসে কিন্তু 1 মিটারেই নামতে পারবে। এই অঙ্কটাও অনেক সহজ হয়ে গেল, কারণ এখানে ডাটাগুলো ওই রিলেশান মিলিয়ে আর কি ডেনসিটিকে ডবল ধরে করে দেওয়া হয়েছে বলে। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান বি যেটা রয়েছে 1 মিটার ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরের 12 দাগে যে প্রশ্নটা আছে, এ ইউনিফর্ম থিন রড অফ লেন্থ L মাস M is lying on a smooth horizontal table. A horizontal impulse P is suddenly applied perpendicular to at one end. The total energy of the rod after the impulse is. ওকে, খুবই কনসেপচুয়াল এই প্রশ্নটা। একটা রড নিচে ধরো একটা শেপের রড আছে যার ওপর দিক থেকে একটা ফোর্স কাজ করতেছে, এটা পি ফোর্স বলেছে, ইম্পালস দিচ্ছে, ওটা পি ইম্পালস দিচ্ছে এখানে। তাহলে এখানে যদি ফোর্স দেওয়া হয় তাহলে এ বডি তো এবার রোটেট করা শুরু করো, মানে এর দুই ধরনের মোশন হতে পারে, একটা লিনিয়ার মোশন থাকবে। তাহলে আমাকে এনার্জি যে বের করতে বলছে, তাহলে ওর আমাকে অ্যাকচুয়ালি করতে হবে আমরা দুটো এনার্জি যোগফল বের করতে হবে আর কি, মানে টোটাল এনার্জি হবে একটা হয় লিনিয়ারের ক্ষেত্রে রৈখিক গতিশক্তি 12 mv² হয়, প্লাস যেহেতু ওর সাইডে বল দেওয়া হচ্ছে তার মানে ওটা এখন রোটেট করার চেষ্টা করবে, মানে একটা কৌণিক গতিশক্তি আসবে, দ্যাট ইজ 12 I⍵²। এইটা এবার যেহেতু এখানে পির ফর্মুলা দেওয়া আছে, পি মানে ভরবেগ মোমেন্টাম, পি সমান কী সূত্র আছে, পি সমান হয় mv, তাহলে এখান থেকে ভি সমান কী আসবে, এখান থেকে ভি সমান আসবে P/m, খুব ইজিলি বলা যায়। তাহলে এই ফর্মুলাগুলো ওপরটাতে বসাও, দেখো কী হয়, যেটা ভি সমান P/m এই মানটা উপরে ভির জায়গাতে বসাবো, এদিকটাতে পাবো 12 m v² জায়গায় হবে P²/m², এটা হবে প্লাস এই দিকটাতে দেখো 12 × I⍵²। এবার যেহেতু এখানে রড বলা হচ্ছে, রডের ক্ষেত্রে আমরা আই মানে যাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্সিয়া অর্থাৎ জড়তা ভ্রামক, তার মান হয় আমরা জানি যদি রড হয় তার ক্ষেত্রে হয় mL²/12। তাহলে আয়ের জায়গাতে লিখবো আমি mL²/12
ইন্টু ওমেগার জায়গাতে কী করব, আমরা এখানে আরেকটা রিলেশন লাগাতে হবে অ্যাকচুয়ালি, মানে আমরা যেটা জানি আর কি। দেখো এই ফোর্সটা ইম্পালসটা দেওয়া হচ্ছে পি ইন্টু, যেহেতু এই অক্ষের সাপেক্ষে রোটেশনটা হবে, তাহলে এই অক্ষের সাপেক্ষে টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হবে L/2 অর্ধেকটা, তাহলে পি ইন্টু L/2 ওটা সমান হবে আই ইন্টু ওমেগা। আর আয়ের মান তো দেখলাম এখানে হয় mL²/12, তাহলে তোমরা এখান থেকে ওমেগার মানটা এটা পাবে। দেখো ওমেগার মান ওই আয়ের মান বসিয়ে যেটা পাবে এখানে লিখে দিচ্ছি আমি, ওমেগার মান পাবে 6p/ml। ওই ওমেগার মানটা এখানে ওমেগা স্কোয়ারের জায়গায় বসাও, বসিয়ে একটু ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করে একটু ক্যালকুলেশন করলেই ওটা শেষমেশ একটু সিম্পলিফাইড ওয়েতে চলে আসবে। প্রথমটা আসবে হাফ p²/m, তারপরটা আসবে 3/2 p²/m, মানে দুটোকে যোগ করলে আলটিমেট 3/2 আর হাফ মানে 2 হয়ে যাবে, মানে 2 p²/m হবে। এইটা হবে টোটাল এনার্জি। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান ডি যেটা রয়েছে 2 p²/m, এটাই হবে সঠিক উত্তর। এরপর একটা গ্রাফ থেকে প্রবলেম আছে, বলছে ইন দ্য গিভেন ফিগার 1 রিপ্রেজেন্টস আইসোবারিক, অর্থাৎ 1 বলতে ওপরের এই যে লাইনটা আছে এটা আছে আইসোবারিক মানে এটা আমরা সমচাপীয় জানি, সমচাপ প্রক্রিয়া হয়। 2 রিপ্রেজেন্টস আইসোথার্মাল, 2 নম্বর যে লাইনটা আছে ওটা সমতাপীয় বা সমষ্ণ প্রক্রিয়াকে নির্দেশ করে। আর 3 নম্বর যেটা রয়েছে রিপ্রেজেন্টস অ্যাডিয়াবেটিক প্রসেস, দ্যাট মিনস দিস ইজ রুদ্ধতাপ প্রসেস। এদের ক্ষেত্রে বলেছে এদের process of an ideal gas if del U1, del U2, del U3 be the changes in internal energy in those processes respectively, then ওদের মধ্যে রিলেশন কোনটা হবে। ওকে, খুব ভালো প্রসেস দিয়েছে। দেখো আমরা একটা প্রসেসের ক্ষেত্রে এটা জানি যে যদি আমরা আইসোথার্মাল প্রসেস করি, আইসোথার্মাল মানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, আর টেম্পারেচারে যদি না চেঞ্জ হয় তাহলে ইন্টারনাল এনার্জিরও কোনো চেঞ্জ হওয়ার চান্স নেই। তার মানে ওই আইসোথার্মাল বলতে 2 নম্বর যেটা আছে অর্থাৎ del U2টা 0 হবেই, এটা কনফার্ম। বাদ বাকি যে দুটো প্রসেস আছে, অর্থাৎ আমরা যদি আগে অ্যাডিয়াবেটিকটাই দেখি, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে কি হয়, যেহেতু বার থেকে সাপ্লাই দেওয়া হয় না, ও নিজের এনার্জি দিয়েই কাজ করে, তার মানে ও ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি, দ্যাট ইজ যেটা আমি এখানে del U3 পাচ্ছি, সেটা কিন্তু হবে নেগেটিভে। অর্থাৎ ওর ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল এনার্জি নেগেটিভ। আর উপরে যেটা রয়েছে আইসোবারিকের ক্ষেত্রে del U হয় পজিটিভ। তার মানে দেখা যাচ্ছে যে del U1টা যেটা হচ্ছে আইসোবারিকের ক্ষেত্রে হয় উপরেরটার জন্য, del U1টা সব থেকে বড়, তারপর হবে del U2, তারপর হবে del U3। দ্যাট মিনস এখানে অপশান অনুযায়ী অপশান ডি যেটা রয়েছে ওটা হবে সঠিক উত্তর, del U1 গ্রেটার দেন del U2 গ্রেটার দেন del U3। এরপর রয়েছে 14 দাগের প্রশ্ন, ইফ প্রেসার অফ রিয়েল গ্যাস O2 ইন এ কন্টেনার ইজ গিভেন বাই P = RT/2V - B - A/4B², দেন দ্য মাস অফ দ্য গ্যাস ইন দ্য কন্টেনার ইজ। ওকে, এই যে রিলেশনটা আছে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে দেখো উত্তর তুমি নিজেই পারতে। রিলেশনটা দেওয়া ছিল P সমান RT/2V - B - A/4B²। এই A/4B²টাকে এদিকে নিয়ে চলে এলে প্লাসে হয়ে যাবে, তার মানে হবে P + A/4B², এটা থাকলো ইন্টু, দেখো এটা যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে ওদিকে থাকে পড়ে শুধু RT/2V - B, ওই 2V - Bটাকে এদিকে নিয়ে চলে আসো, 2V - B, তাহলে ওদিকে হবে শুধু RT। এবার দেখো আমার স্ট্যান্ডার্ড ফর্মে বলে আমরা সেই যেটা জানতাম আর কি, যে P প্লাস সামথিং থাকবে, এদিকে V মাইনাস সামথিং থাকবে, তাহলে সেই আকারে সাজালে এটা হবে P প্লাস A/4B²। এখানে যদি এটা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নিলে তাহলে এখানে হবে V - B/2। ওই 2টাকে সেদিকে পাঠিয়ে দাও, তাহলে ওদিকে হবে RT/2 মানে হাফ RT। এবার আমরা রিলেশনে জানি N আর T হয়, তাহলে নিশ্চয়ই N এর মানটাই হাফ।
আমরা যেটা জানি পিভি সমান হতো এন আর টি, তাহলে এনের মানটা পাচ্ছি আমি হাফ মানে তার মানে আমাকে যে মাস বের করতে বলছে অক্সিজেনের, তাহলে অক্সিজেনের মাস আমরা তো জানি 32 হয়, তাহলে 32/2 হবে, দ্যাট ইজ 16 হবে, 16 গ্রাম। এটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশান যে অপশান বি যেটা রয়েছে 16 গ্রাম, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 15 দাগে যে প্রশ্নটা রয়েছে, টু সলিড স্ফেয়ার S1 and S2 of same uniform density falls from rest under gravity in a viscous medium and after some time reaches terminal velocity v1 and v2 respectively. If ratio of masses m1 by m2 is 8, then v1 by v2 will be equals to, okay, এখানে সিম্পলি তোমাকে যেহেতু দুটো ডিফারেন্ট সলিড স্ফিয়ারকে ফেলিয়েছে, তাহলে ওদের ব্যাসার্ধের সঙ্গে মাসের কি সম্পর্ক বা ব্যাসার্ধের সঙ্গে ভেলোসিটির কি সম্পর্ক, এইগুলো জানতে পারলে তুমি অঙ্কটা পারতে। দেখো আমরা সিম্পলি জানি মাসের সঙ্গে রেডিয়াস হয় এম ইজ প্রপোর্শনাল টু আর কিউব, কারণ মাস মানে ডেফিনেটলি কী হয়, ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে ভলিউম মানে যেহেতু স্ফেয়ার বলছে, তাহলে সেই 4π/3 আর কিউব হয়, মানে মাসটা হচ্ছে আর কিউবের সঙ্গে সমানুপাতিক হবে। তাই যদি হয়, তাহলে এখানে যে ডাটাটা দেওয়া আছে, মানে m1/m2 মানটা দেওয়া আছে, m1/m2 আছে 8, তাহলে r1/r2 কত হবে, ওর হোল টু দি পাওয়ার 1/3 আসবে, মানে 2 কিউব 8 হয়, তার মানে r1/r2টাই হবে 2। এবার দেখতে হবে আমাকে, যেহেতু এখানে ভেলোসিটি রেশিও বের করতে বলছে, তাহলে ভেলোসিটির সঙ্গে রেডিয়াসের কী সম্পর্ক আছে সেটা, ভেলোসিটিটা হয় প্রপোর্শনাল টু আর স্কোয়ারের সঙ্গে, ভেলোসিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তার মানে v1/v2 যদি বের করতে চাও, v1/v2 সেটা আসবে r1² / r2², দ্যাট মিনস এখানে 2 স্কোয়ার পড়ে যাবে, মানে 4 হবে উত্তর। অপশন বি যেটা রয়েছে ওটাই হবে সঠিক উত্তর। এবার দেখো 16 দাগে একটা ডায়াগ্রাম মতো আছে, সেই ডায়াগ্রাম থেকে প্রবলেমটা দিয়েছে। প্রশ্নটা বলছে, দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যালং দ্য জেড অ্যাক্সিস ডিউ টু ইউনিফর্মলি চার্জ সার্কুলার রিং অফ রেডিয়াস এ ইন XY প্লেন ইজ শোন ইন দ্য ফিগার। উপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে অবশ্যই। প্রশ্ন বলছে দ্য ভ্যালু অফ কোঅর্ডিনেট এম উইল বি। দেখো এখানে বেসিক্যালি এটা স্ট্যান্ডার্ড প্রবলেম, মানে এখানে তোমাকে এটা বুঝতে হবে যে ম্যাক্সিমাম এনার্জি বা এনার্জি কীভাবে ভ্যারি করে সেটা। তো আমরা যদি লক্ষ্য করি, ইম্যাক্সটা প্রপোর্শনাল হয় r/√2 সঙ্গে, এটা আমরা জানি r/√2। তার মানে যেহেতু আমাকে বের করতে বলছে কোঅর্ডিনেট এম এর উপর রিলেশন, আর তাহলে অবশ্যই ওটা হবে 1/√2, দ্যাট ইজ এন অপশান অনুযায়ী অপশান ডি যেটা রয়েছে ওটাই হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন যেটা রয়েছে 17 দাগের, বলছে এ মেটাল স্পেয়ার অফ রেডিয়াস এ আর ক্যারিং চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই এ থিক কনসেন্ট্রিক মেটাল cell of inner and outer radius a and b respectively. The net charge on the cell is 0. The potential at the center of the sphere when the outer surface of the cell is grounded will be, okay, এখানে পাশে ডায়াগ্রামটা দেখানো হয়েছে। ভেতরে একটা গোলক আছে, বাইরে একটা থিক কন্টেনার মেটাল দেওয়া আছে, যার ভেতরে রেডিয়াসটা আছে এ, বাইরেটা আছে বি। ধরে নাও যে ভেতরটা ধরো +q আধান দেওয়া আছে ভেতরটাতে, তাহলে ইন্ডাকশান হয়ে বাইরের ভেতরটাতে হবে -q, আর একবারে বাইরেরটাতে হবে +q। এবার যেহেতু আর্থিং করে দিচ্ছে, তার মানে বাইরের এই +qটা থাকবে না, বাইরেটা 0 হয়ে যাবে। তাহলে তখন পোটেনশিয়াল কী হবে, সিম্পলি আমরা পোটেনশিয়ালের ফর্মুলা কী জানি, ভি সমান হতো সেই 1/4πε0 ইন্টু, আমি যদি প্রথমে ভেতরটার জন্য ভাবি, ভেতরে আধান আছে কিউ আর তার ব্যাসার্ধ আছে আর, তাহলে q/r, এটা গেল ভেতরটার জন্য। এবার বাইরের ভেতরের সারফেসে যে আধানটা আছে, যেটা মাইনাস আধান আছে -q, তার জন্য কিন্তু পোটেনশিয়ালের কন্ট্রিবিউশন থাকবে। সেটা কি হবে, সেটা হবে 1/4πε0, তার আধান আছে -q থাকবে, ডিভাইড বাই তার ব্যাসার্ধ বলতে a আছে। তাহলে এই দুটোকে যোগ করলে যা হবে, দেখো দুটোকে কমন নিলে q/4πε0 কমন যাবে, q/4πε0 কমন যাবে, তার উত্তর আসবে 1/r - 1/a। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান সি যেটা রয়েছে, q/4πε0
1/r মাইনাস 1/a, এটাই হবে সঠিক উত্তর। ওর পরে 18 দাগের যে প্রশ্নটা রয়েছে বলছে 300 গ্রাম অফ ওয়াটার 300 গ্রাম অফ ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড added to 100 gram of ice at 0 degree centigrade. The final temperature of the mixture is. খুব ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু স্কোর করার মতো ছিল। তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে যত পরিমাণ আইস আছে সেই আইসটা পুরো মেল্ট করতে গেলে কত এনার্জি দরকার। হ্যাঁ, হিট রিকোয়ার্ড টু মেল্ট আইস, তাহলে সেটাকে আমি ধরি এইচ মানে ∆Q1 ধরতে পারি, ওই পরিমাণ এনার্জি লাগবে। আর তার সূত্র কী হয়, ফেজ চেঞ্জের জন্য ফর্মুলা ছিল ml, m/l, এলটা হচ্ছে লিনতাপ, এমটা হচ্ছে ওর মাস। মাস বলতে আইসের মাস ছিল 100 গ্রাম, আর লিনতাপ বলতে 80 ক্যালোরি ধরে নেওয়া যায়, তাহলে মোটামুটি আসবে ওই 8000 মতো, 8000 এত ক্যালোরি আসবে। এত পরিমাণ হিট দরকার পুরো বরফটা জাস্ট গলে যাওয়ার জন্য। এবার আমাকে দেখতে হবে ওই যে 25 ডিগ্রির ওয়াটার আছে, ও 0 ডিগ্রি পর্যন্ত নেমে এলে ও কত আমাকে এনার্জি সাপ্লাই করতে পারবে, অর্থাৎ হিট রিলিজড বাই দ্য ওয়াটার। সেটাকে ধরি ∆Q2, তার ফর্মুলা হতো সেই ms∆T, ms∆T। মান বসাও, দেখো এম এর মান আছে 300, ওয়াটারের ক্ষেত্রে এসের মান 1 হয়, ∆T বলতে 25 আছে, যার 0 থেকে 25 মানে 25, এটাকে হিসাব করলে দেখো আসতেছে 7500। তোমরা দেখছো প্রয়োজন আছে 8000, সাপ্লাই পাচ্ছি আমি 7500, তার মানে পুরো বরফ গলবে না। তাহলে পুরো বরফ যদি না গলে তাহলে ওভারঅল শেষমেশ টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি যেটা রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাই হবে সঠিক উত্তর। এরপর 19 দাগের প্রশ্ন রয়েছে, এখানে বলছে 2 পয়েন্ট চার্জ Q+Q1 and +Q2 are placed at finite distance d apart. It is desired to put a third charge Q3 in between those two charges so that Q3 is in equilibrium. ওকে, দুদিকে দু ধরনের আধান আছে, ধরো এরকম একটা সিস্টেম আছে, তার এই দিকটাতে রয়েছে একটা +Q চার্জ, এই দিকটাতে রয়েছে একটা +Q চার্জ, ওদের মধ্যে দূরত্ব বলেছে d, দূরত্ব d, ওদের মাঝে কোথাও একটা এমন একটা পয়েন্ট বসাতে হবে Q3 ধরো, আমাকে বেসিক্যালি তার ক্যারেক্টারগুলো চাইছে আর কি এখান থেকে। তো দেখো এখানে একটা বিষয় আছে কি, আমি এই বাইরের দিকের যে দুটো আধান নিয়েছি আর ভেতরে এই 3 নম্বর যে আধানটা বসাবো ওটাকে মাইনাস বসালেও যা হবে প্লাস বসালেও কিন্তু তা হবে। এটা খুব ভালো বিষয়। দেখো যদি একে ব্যালেন্সে থাকতে হয়, তার মানে এই আধানের উপর যদি আমি প্রথমে প্লাস নিয়ে আসি এখানে, তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করে প্রথম জন এদিকে ঠেলবে, এও প্লাস আছে মানে এও এদিকে ঠেলবে, আলটিমেট তাহলে ব্যালেন্স থাকবে। আবার যদি আমি ভিতরটা মাইনাস নিতাম, এখানটা মাইনাস, তাহলে এও একে আকর্ষণ করতো এদিকে বরাবর, এও একে দিক বরাবর আকর্ষণ করতো, মানে আলটিমেট আবারও ওই ঠিক মাঝখানে কোনো পয়েন্টে ব্যালেন্স হয়ে থাকতো। তাহলে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো পড়ি। প্রথম দেওয়া আছে পসিবল অনলি ইফ Q3 ইজ নেগেটিভ, না এটা ঠিক নয়। পসিবল অনলি ইফ Q3 ইজ পজিটিভ, তাও নয়। পসিবল ইরেসপেক্টিভ অফ সাইন অফ দ্য Q3, একদম, অর্থাৎ চিহ্নের উপর কোনো নির্ভরই করে না, প্লাস করলেও তারা ব্যালেন্স থাকতে পারে, মাইনাস থাকলেও মাঝখানে ব্যালেন্স থাকতে পারে। অপশান সি হবে সঠিক উত্তর। এরপর 20 দাগের প্রশ্ন রয়েছে এখানে। 20 দাগের প্রশ্ন বলছে কনসিডার টু finitely long wires parallel to z axis carrying same current I in the positive z direction. One wire passes through the point L at coordinate -1 +1 and the other wire passes through the point M at coordinate -1 -1. The resultant magnetic field at the origin O will be. ওকে, এখানে দেখো এখানে L পয়েন্টে যদি কারেন্ট যায়, অর্থাৎ এখানে তার রাখা আছে, M পয়েন্টে যদি কারেন্ট যায়, আমি যদি সেই রাইট হ্যান্ড থাম রুল লাগাই তাহলে সেই নিয়ম অনুসারেও ধরো এই দিক বরাবর যদি আমি লাইন ধরি, কারণ ও পয়েন্টের ওপর এফেক্ট দেখতে হবে এখানে, রাইট হ্যান্ড থাম রুল দেখালে যে মানে এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হবে এই বাইরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে এদিক বরাবর, এই দিক বরাবর ধরো ম্যাগনেটিক ফিল্ড B1, আর এই দিক থেকে যে কম্পোনেন্টটা আছে সেটা ধরো এইভাবে হবে। এর ক্ষেত্রে এই ভেতর দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড
এই দিক বরাবর তৈরি হবে, ধরো B2 ধরলাম সেটা, তাহলে একটা B1 এদিক বরাবর B2 এদিকে বরাবর হলে তাহলে ব্যালেন্সটা হবে ওর লব্ধিটা হবে y অক্ষ বরাবর, এটা পরিষ্কার, y অক্ষ বরাবর ওর লব্ধিটা হবে। তাহলে আমরা সেই লব্ধি ভেক্টরের যে ফর্মুলা জানি, বির ফর্মুলা, ধর বি বেরাবে, সে সূত্র ছিল √(a² + b² + 2ab cos θ। আর দেখো এখানে এই যে দুটো কম্পোনেন্ট ছিল এম আর একটা পয়েন্ট ছিল এল, ওদের এই যে অ্যাক্সিসটা টানা হয়েছে, দেখো ওদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি আছে, ওদের মধ্যে অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। তাহলে এখানে সূত্র যে প্রথমটা আসবে b1² + b2² + 2b1 b2 cos 90। cos 90 মানে লেখার দরকার নেই, এগুলো জিরো হয়ে যাবে, থাকে শুধু প্রথমের দুটো। যেহেতু b1 b2 সেম হবে, কারণ দেখো বলছে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে ওটা আসবে অ্যাকচুয়ালি, ধরো বি নিট বেরাবে এখানে, তাহলে বি নিট হবে, ওগুলোকে বি বি করে ধরে নিলে তাহলে আসবে b√2 আসবে। এবার বির আমরা তো ফর্মুলা জানি, সে হয় μ0 আর I/2πr, তাহলে এটা আসবে √2 × μ0 I/2πr। এখানে আর এর মান কী হবে দেখো, যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে 1,1, তাহলে এই দূরত্বটা বেরাবে অ্যাকচুয়ালি √2, তাহলে আর এর জায়গাতে √2 বসিয়ে দিলে ওপর নিচে √2 কেটে যাবে, তাহলে শেষমেশ যেটা বির আমি রাশিমালা পাবো, এখানে দেখিয়ে দিচ্ছি বির মানটা μ0 I/2π, আর যেহেতু দেখাচ্ছি যে ওটা y অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে জে ক্যাপ হবে। তাহলে এইটা হবে বির ফর্মুলা, μ0 I/2π × জে ক্যাপ। অপশান অনুযায়ী অপশান বি যেটা রয়েছে μ0 I/2π × জে ক্যাপ, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 21 দাগের যে প্রশ্নটা রয়েছে, 3 ইনফাইনাইট প্লেটস plane sheets carrying uniform charge density -σ, 2σ, 4σ are placed parallel to xz plane at y = a, 3a, 4a, চারটা পজিশন বলে দিয়েছে। প্রশ্ন বলছে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট 0, 2a, 0 ইজ। ওকে, এখানে তিনটে ধরো প্লেট আছে, একটা এইটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তিনটার স্থানাঙ্ক ধরো, এটা ওয়াইয়ের মান এ, এটা ওয়াইয়ের মান 3a, আর উপরটা 4a যেটা দেওয়া আছে। আর চার্জগুলো যেটা দেওয়া আছে, প্রথমটা আছে -σ, তারপরটা আছে +2σ, তারপরটা আছে +4σ, এভাবে দেওয়া আছে। দেখো ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমাকে টোটাল আগে দেখো ডিরেকশান কী হবে, এটা খুব গুরুত্বপূর্ণ হবে। যেই পয়েন্টটা আমাকে বের করতে বলছে, অর্থাৎ দেখো ওই যে 0, 2a, 0, তুমি লক্ষ্য করলে বুঝবে এই লাইনটা ছিল 3a, নিচেটা আছে a, তাহলে 2aটা নিশ্চয়ই ওর কোথাও মিডিলে একটা হবে। ধরো এরকম একটা পয়েন্টটা আমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে তার উপর কী এফেক্ট হবে দেখো, নিচে আছে -σ, তার মানে ও চাইবে ওকে নিচের দিকে আকর্ষণ করতে, আর উপরের দিকে আছে +2σ, আর উপরে আছে 4σ, ওরা দুজনকে নিচের দিকে বিকর্ষণ করবে, তার মানে আলটিমেট রেজাল্টেন্টটা নিচের দিক বরাবরই হবে, নিচের দিক বরাবর। আর এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, মানে তাহলে ডিরেকশানটা কিন্তু -j হবে, এটা পরিষ্কার। তাহলে অপশান অনুযায়ী দেখলে -j বিতেও আছে, ডিতেও আছে, তাহলে মান বের করতে হবে আমাকে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা হয় টোটাল যে আধানগুলো আছে, মানে আলটিমেট তো ডিরেকশানের জন্য -, আর আদারওয়াইজ যেহেতু টোটালটার এফেক্টে নিচের দিকে হয়ে যাচ্ছে, তার মানে প্রথমটা σ, তারপরটা 2σ, তারপরটা 4σ, আধানগুলো যোগ হলো ডিভাইডেড বাই নিচে 2ε0, তাহলে উপরে যোগ করলে কত হবে, ওটা 7 হবে, 4, 2, 6 কে 7, হ্যাঁ, তাহলে উত্তর হবে অবশ্যই 7σ বাই 2ε0 ইন্টু -j ক্যাপ। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, 7σ মানে -7σ বাই 2ε0 j ক্যাপ। এরপর 22 দাগের প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা 1/, সাবস্টিটিউবিলিটি ভার্সেস টেম্পারেচারের গ্রাফ। দুটো মেটেরিয়াল আছে, এ আর বি আছে। কি প্রশ্ন বলছে দেখি, ফর 2 টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস এ অ্যান্ড বি, ভেরিয়েশন অফ 1/xi ভার্সেস টেম্পারেচার T ইজ শোন ইন দ্য ফিগার, দেন কি হবে নেচার। ওকে, দুটো টাইপ আছে। দেখো আমরা যেটা জানি, যদি আমরা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে দেখি,
ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে টেম্পারেচার বাড়াও টেম্পারেচার কমাও কোনো টেম্পারেচারের এফেক্টই নেই তার মানে ওই যেটা স্ট্রেট লাইন রয়েছে বিটা ওটা অবশ্যই কিন্তু হবে ডায়াম্যাগনেটিক। তাহলে অপশানের মধ্যে যেটা ডায়াম্যাগনেটিক আছে দেখো এইখানেও ডায়াম্যাগনেটিক আছে এখানেও আছে, তার মানে হয় বি হবে নাহলে ডি হবে। আরেকটা যে গ্রাফ আছে সেটা লিনিয়ারলি উপর দিকে বাড়তিছে, 0 থেকে না একটু উপর দিক থেকে। এই প্রশ্নের ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি আছে, মানে গ্রাফটা হয় মানে তুমি যদি ফেরোম্যাগনেটিক ভাবো তাহলে 20 টেম্পারেচারের আগে পর্যন্ত এইভাবে যায়, তারপরে আস্তে আস্তে করে এইভাবে চেঞ্জ হয়। 20 টেম্পারেচারের পর থেকে চেঞ্জ হয়। তুমি যদি প্যারা ভাবো সেক্ষেত্রে কিন্তু এইভাবে গ্রাফের চেঞ্জ আসে। তার মানে যেহেতু 1/, করে আছে মানে এর উল্টোটা হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি এখানে বিডি দুটোর যে কোনোটা হতে পারে, তবে যেটা আমি রেফার করব, যেটা আমার মনে হচ্ছে অপশান ডি যেটা রয়েছে এটা হবে প্যারাম্যাগনেটিক, বিটা হবে ডায়াম্যাগনেটিক। এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হচ্ছে। এরপর রয়েছে 23-এর দাগের প্রশ্ন, একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে, প্রশ্নটা পড়ি। দ্য আরএমএস ভ্যালু অফ পোটেনশিয়াল ডিফারেন্স ভি শোন ইন দ্য ফিগার ইজ। ওকে, আরএমএস ভ্যালু বের করতে বলছে ওই ফিগারের ওপর। আরএমএস ভ্যালুর ফর্মুলা আমরা জানি, আমি যদি ভি আরএমএস বের করতে চাই তো সেটা হবে √ওভার অফ ওর এক্সপেকটেশন ভ্যালুর মানে স্কোয়ারের এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন করতে গেলে ভি স্কোয়ার মানে যদি ভি নট এতটা হয় তাহলে ভি স্কোয়ার থেকে একটু বেশি হাইটের হবে, এটা একটু হাইট হবে, এটা হাইট হবে, মানে ওটা হচ্ছে ভি স্কোয়ারের লেভেল আর কি, ভি0 স্কোয়ারের লেভেল। তাহলে তখন ওর এরিয়া কত হবে দেখো, এরিয়া বের করলে কাজ হবে। যদি আমি এরিয়া ভাবি √ওভার থাকুক, এই দিক বরাবর হাইট পাচ্ছি আমি ভি0 স্কোয়ার, মানে ক্ষেত্রফল বলতে বাহু ইন্টু বাহু করতে হবে পরপর। আর এদিকে আছে 0 থেকে t/2, তাহলে ভি স্কোয়ার, এদিকে ভি স্কোয়ার ইন্টু ওদিকে t/2 ডিভাইডেড বাই নিচে টি করতে হবে, টাইম টোটাল টাইম পিরিয়ড টি। তাহলে এটা হিসাব করলে দেখো আসছে আমার v0/√2, এইটা হবে সঠিক উত্তর। তাহলে আরএমএস ভ্যালু আসবে অপশন ডি যেটা রয়েছে v0/√2, ওটাই সঠিক উত্তর। এরপর রয়েছে 24-এর দাগের প্রশ্ন, এই প্রশ্নটা দেখা যাক। এ থিন চার্জ রড ইজ বেন্ড ইন শেপ অফ স্মল সার্কেল অফ রেডিয়াস r, the charge per unit length of the rod being lambda, the circle is rotated about its axis with a time period t, and it is found that the magnetic field at a distance d away from the center and on the axis varies as r to the power m d to the power n, the values of m and n respectively. ওকে, এই প্রবলেমটা একটু চেষ্টা করা যাক। একটা থিন চার্জ রড রয়েছে, তাকে বাঁকিয়ে একটা রিংয়ের মতো কিছু করেছে বলছে, এখানে সার্কুলার মতো বানিয়েছে। ধরো এইভাবে ব্যাপারটাকে বানিয়েছে, তাহলে আধান আছে এইভাবে। আমরা যদি এর থেকে কোনো দূরে কোনো পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বের করতে যাই, হ্যাঁ, তো তার ফর্মুলা ছিল আমাদের কাছে বির ফর্মুলা। বি সমান হতো সেই সামথিং, আমি কনস্ট্যান্টটাকে কেই রেখে দিই, অত বড় μ/4π লেখার দরকার নেই। তাহলে আসবে 2km/d³, এইটা। এবার আমরা কারেন্টের ফর্মুলা জানি, কারেন্ট সমান কী হয়, আধান বাই সময়। ধরো আধান কিউ আছে, সময় আছে টি, তাহলে q/t। এবারে মান বসাতে পারো, আমরা আধানের জায়গাতে বলতে পারি, যেহেতু দেখো পার ইউনিট লেন্থে আধান আছে ল্যামডা, তাহলে টোটাল লেন্থ কত হবে, একটা রিং মানে 2πr বলা যেতে পারে, বৃত্তের যেটা পরিসীমা হয় সেটাই হবে। তাহলে কিউর জায়গায় লিখবো 2πr ইন্টু ল্যামডা। আর টি বলতে আমরা টাইম পিরিয়ড মানে কি বুঝি, 2π/ω, এখানে বলা যায় 2π/ω, মানে ওমেগাটা উপরে উঠে যাবে। তাহলে উপর থেকে আমি আয়ের ফর্মুলা পেয়ে গেলাম। কেন বের করছি, কারণ আমরা যদি আবার চৌম্বক ভ্রামক দেখতে চাই, এম এর ফর্মুলা, এম সমান কী হয়, কারেন্ট ইন্টু এরিয়া, আই ইন্টু এ। তাহলে এখানে হবে আই ইন্টু এ বলতে ওটা আছে πr² হবে, ঠিক আছে, যদি এর রেডিয়াস আর ধরে নিই আমি, তাহলে উপরটা ক্যাপিটাল আর করে দিই এটা। তাহলে আই ইন্টু πr²। এবার এম এর জায়গাতে
মান বসালে হবে আই ইন্টু পাই আর স্কোয়ার বসে যাবে। সেই জায়গাতে আমি যদি একবারে আয়ের মানটা ওই উপরের মান থেকে বসিয়ে দিই, তোমরা বসিয়ে দেখো, বসালে শেষমেশ যে রিলেশনটা আসবে সেখানে দেখা যাবে যে বিটা প্রপোর্শনাল টু হচ্ছে আর এর কিউবের সঙ্গে, আর নিচে তো ডির কিউব এখন থেকেই আছে, ডি কিউব। তার মানে ওই যে আর টু দি পাওয়ার এন এম, ডি টু দি পাওয়ার এম যেটা রয়েছে, এন আর এম দুটোরই মান 3 করে বেরাবে, এটাও 3 এটাও 3। তার মানে অপশান অনুযায়ী অপশান ডি যেটা রয়েছে এম ইকুয়ালস টু 3 এন ইকুয়ালস টু 3, ওটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে 25 দাগের প্রশ্ন। এখানে একটা ইন্ডাক্টরের সার্কিট দেওয়া আছে, বলছে কনসিডার এ পিওর ইন্ডাকটিভ এসি সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার, ইফ দ্য অ্যাভারেজ পাওয়ার কনজিউমড ইন পি দেন পির মান কত হবে। এটা খুব সাধারণ ব্যাপার, যেহেতু এসি কারেন্টের ব্যাপার বলেছে, তার মানে অল্টারনেটিং কারেন্ট, তাহলে এক্ষেত্রে যদি আমি কোনো পিওর ইন্ডাকটিভ সার্কিট ইউজ করি, এখানে কিন্তু পাওয়ার কনজিউমটা অবশ্যই 0 হবে, কারণ একটা ফেজে ও নিজে কাজ করবে আর একটা ফেজে ওর উপরে কাজ করা হবে, তার মানে রেজাল্টেন্ট ওর যে ক্ষমতা পাওয়ার, সেই পাওয়ার কিন্তু 0 হবে। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখা, যারা পরের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের জন্য, যদি এখানে ইন্ডাক্টর না বলে যদি ক্যাপাসিটর থাকতো, তার ক্ষেত্রেও কিন্তু পাওয়ার কনজামশান পির মান আসতো 0, অ্যান্সারে কোনো চেঞ্জ আসতো না, অপশান সি হবে সঠিক উত্তর, পি ইকুয়ালস টু 0। এরপর রয়েছে 26 দাগের প্রশ্ন। এখানে একটা ছবি দেওয়া আছে, নিচে প্রশ্নটা আছে। ওকে, প্রশ্নটা পড়া যাক। দ্য ক্রস সেকশন অফ এ রিফ্লেক্টিং সারফেস ইজ represented by the equation x square plus y square equals to r square as shown in the figure. A ray traveling in positive x direction is directed towards positive y direction, directed towards মানে আপনার রিফ্লেকশন হয়েছে আর কি ওখানে, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, প্লাস ওয়াই অ্যাক্সিস বলছে আফটার রিফ্লেকশন ফ্রম দ্য সারফেস অ্যাট পয়েন্ট এম, যে কোনো একটা পয়েন্ট ধরে নিয়েছি এম, সেখানে রিফ্লেকশন হয়েছে। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট এম অন দ্য রিফ্লেক্টিং সারফেস ইজ, ওকে, যেহেতু বলছে দেখো প্রথমে প্লাস এক্স অ্যাক্সিসের দিকে রে যাচ্ছে, তার মানে অবশ্যই রে কিন্তু এদিক থেকে আসছে, এটা পরিষ্কার, এদিক থেকে আসতে পারে বা নিচে থেকেও আসতে পারে, কিন্তু ওই রিফ্লেকশনের পরে কোন দিকে যাবে বলছে, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে আফটার রিফ্লেকশন এখান থেকে উপর দিকে একদম বেরিয়ে যাচ্ছে। যেহেতু প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর যাবে বলছে, তার মানে অবশ্যই কিন্তু রেকে যেমন ডায়াগ্রাম আঁকা হয়েছে এভাবে আসতে হবে, যদি না আসে তাহলে কিন্তু হবে না। যেহেতু দেখা যাচ্ছে দেখো পরস্পর পারপেন্ডিকুলার হয়ে বেরিয়েছে, তার মানে ওদের অ্যাঙ্গেল কত করে হবে, এটাও হবে 45, সেটাও হবে 45, দুটোই 45 করে। তার মানে মান বসালে অ্যাকচুয়ালি দেখো মানে যেহেতু তাহলে এদের স্থানাঙ্কটা হবে r/√2, r/√2, সেটা অসুবিধা নেই, কিন্তু যেটা দেখো পুরো কাজটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার ওয়াইটা প্লাসে হয় কিন্তু এক্সটা মাইনাসে হয়, তার মানে এই এক্সের পোর্শনটা মাইনাস হবে, -r/√2, r/√2। অপশান অনুযায়ী অপশান যেটা রয়েছে সি, r/√2, মানে -r/√2, r/√2 হবে সঠিক উত্তর। এরপর 27 দাগের একটা কালার কোডিং থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, দিচ্ছে আর কি, খুব ভালো প্রশ্নটা। একটা রেজিস্ট্যান্স আঁকা আছে, তার প্রথম আছে রেড, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ। অত্যন্ত সহজ প্রশ্ন। আমরা রেড মানে কত নম্বর বুঝি, রেড মানে বুঝি 2 নম্বর, 2 হলো, তারপর ইয়েলো মানে বুঝি 4 ইন্টু 3 নম্বর কালারটা আছে অরেঞ্জ মানে হয় 3, তাহলে ওটা হবে 10⁻³ আর এররে দেখো কোনো কালারই দেওয়া নেই, কোনো কালার যদি না থাকে তাহলে হয় 20% এরর, মানে +-20%, এই হচ্ছে এটা অ্যান্সার আসবে। তাহলে অপশানগুলো অনুযায়ী আর কি, অপশান সি যেটা রয়েছে 24 কিলো ওহম, 10⁻³ মানে কিলো হয়, +-20%, অপশান সি হবে সঠিক উত্তর। 28 দাগে যে প্রশ্নটা রয়েছে, ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট light of wavelength lambda passes through the double slit and from interference fringe on skin 1.2 meter away. Okay. If the difference between third order maximum and third order minimum is 0.18 semi and the
স্লিটস আর 0.02 সেমি অ্যাপার্ট, দেন ল্যামডা উইল বি। সাধারণ ব্যাপার, আমরা ফ্রেঞ্চ উইথের যে ফর্মুলা, দেখো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আগে লিখে নিতে পারো। আর ডিস্টেন্স দেওয়া আছে, মানে ক্যাপিটাল ডির মান দেওয়া আছে, এখানে ক্যাপিটাল ডির মান আছে 1.2 মিটার থাকুক। অ্যাপার্ট দেওয়া আছে, যে স্লিট এত অ্যাপার্ট, মানে এটা স্মল ডির মান দেওয়া আছে, স্মল ডির মান আছে 0.02 সেমি। এই সেমিকে মিটারে করে নিতে হবে, তাহলে ইন্টু 10⁻² লাগিয়ে দিলেই হয়ে যাবে, মিটারে হয়ে যাবে, করে নেবে তোমরা। আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে, ওই যে দুটো মানে থার্ড অর্ডার ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে, ওটা ওয়াইয়ের মান 0.18 অত সেমি, ওটাকে কিন্তু মিটারে কনভার্সন করে নেবে। তারপর যে আমরা ফর্মুলা জানি, ওয়াইয়ের ফর্মুলা, ওয়াই সমান হতো, বা যদি ল্যামডার ফর্মুলা দেখি, ল্যামডার ফর্মুলা আছে ওয়াই ডি বাই ডি, উপরে স্মল ডি নিচে ক্যাপিটাল ডি। মান বসাতে হলে ওয়াইয়ের মান আছে 0.18 মিটার করে নিলে 10⁻² ইন্টু ডি বলতে 0.02 ইন্টু 10⁻², ডিভাইডেড বাই নিচে ক্যাপিটাল ডি মানে 1.2। এটা হিসাব করে যা হবে উত্তর, এটা হিসাব করলে ওই 600 ন্যানোমিটার মতো আসবে। তাহলে অপশান অনুযায়ী অপশান সি হবে সঠিক উত্তর, 600 ন্যানোমিটার। এরপর 29-এর দাগের যে প্রবলেমটা রয়েছে এখানে, এ 12.5 ইলেকট্রোভোল্ট ইলেকট্রন বিম ইজ ইউজ টু bombard gaseous hydrogen at ground state. The energy level up to which the hydrogen atom will be excited is. ওকে, আমরা যদি হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবি, সেখানে যে এনার্জি লেভেলগুলো থাকে, প্রথমে থাকে এইটা, মানে ধরো n = 1 এইটা, তারপর থাকে এভাবে ডিস্ট্রিবিউশনগুলো থাকে, ধরো 2 এটা 3 এভাবে আছে। এনার্জির ভ্যালুগুলো যদি মনে থাকে তাহলে এই প্রবলেমটা খুব সহজে পারতে। একদম নিচের স্টেপের এনার্জি কী হতে হয়, -13.6, এটা আমরা জানি। ওর উপরটা কত হয়, -3.4, ওর উপরটা কত হয়, -0.75, সব কিন্তু ইলেকট্রোভোল্টে। তাহলে দেখো এখানে যে ডাটাটা দেওয়া আছে, অর্থাৎ 12.5, ওটা কিভাবে আসবে? দেখো কোন দুটো লেভেলকে বিয়োগ করলে উত্তরটা আসবে। যদি 3.4কে যদি 13.6 থেকে বিয়োগ করো, তাহলে ওই 10.02 আসবে, হবে না। 3 নম্বর থেকে 1 নম্বরটা ভাবো, তাহলে ওটা হবে 13.6 -0.75, মানে ওটা কিন্তু দেখো কাছাকাছি প্রায় ওই 12 পয়েন্ট সামথিং মতো আসবে। তার মানে ম্যাক্সিমাম পসিবল হবে 3 হবে সঠিক উত্তর, অপশান বি হবে সঠিক উত্তর। 30-এর দাগে যে প্রশ্নটা আছে, স্ফেরিক্যাল কনভেক্স সারফেস অফ পাওয়ার 5 ডায়োপ্টার separates subject and image space of refractive index 1 and 4/3 4/3 respectively. The radius of curvature of the surface is. ওকে, আর এর মান ক্যালকুলেশন করতে হবে। আর যেহেতু এখানে একটা কনভেক্স সারফেস দেওয়া আছে, ভাবতে পারো ধরো এইভাবে একটা কনভেক্স সারফেস দেওয়া আছে, এর এই দিকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রতিস্থাপন করছে 1, আর ভেতরটা আছে ধরো 4/3, এভাবে আছে, মানে μ1 মান ধরো 1 আর μ2 মান ধরো 4/3 আছে ভিতরে। এবার আমরা সেই যে কোনো স্ফেরিক্যাল সারফেসের জন্য যে ফর্মুলা জানতাম, সেই μ2/v -μ1/u সমান আসতো μ2 -μ1/r। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। এখানে দেখো ক্ষমতা দেওয়া আছে, মানে পির মান দেওয়া আছে, পির মান আছে 5 ডায়োপ্টার। তাহলে এখান থেকে ফোকাস পেয়ে যাবো। ফোকাস যদি আমি সিজিএসে বের করি, তাহলে 100/p করতে হবে, 100/p মানে 100/5 মানে 20 সেমি। তাহলে এফের মান 20 সেমি। দেখো একটা ব্যাপার, এখানে যদি ধরে নিই যে রে যদি প্যারালাল হয়ে আসতো, তাহলে অবজেক্ট আছে ইনফাইনাইটে, তার মানে ইউ যদি ইনফাইনাইট হয়, 1/∞, মানে এই পোর্শনটা 0 হয়ে যাবে, এটা থাকবে না। তাহলে তার ক্ষেত্রে কিন্তু দেখো ইমেজ তৈরি হবে ফোকাসে, তাহলে ভির জায়গাতে এফের মান বসিয়ে দেওয়া যায়।
μ2 মান ছিল 4/3, f-এর মান 20 সমান এদিকে আসবে μ2 মানে 4/3, μ1 মানে 1, তাহলে 4/3 - 1/r। তাহলে এখান থেকে সিম্পলি তুমি কোনাকুনি গুণ করে r এর মান পাবে হিসাব করলে 5 সেমি। এটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশানগুলো অনুযায়ী অপশান ডি যেটা আছে 5 সেমি, ওটাই হবে সঠিক উত্তর। এই ছিল মোটামুটি তোমার ক্যাটাগরি 1-এর 1 নম্বরের প্রশ্নের 30টা প্রশ্ন। এরপর হচ্ছে ক্যাটাগরি 2 যেটা আছে 31 থেকে 35, অর্থাৎ 5টা প্রশ্ন আছে। তার নিয়ম থেকে বলছি দেখো, এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে পাবে, আর যদি কোনো ভুল অ্যান্সার দাও তাহলে পাবে -1/2, মানে 0.5 করে নাম্বার কাটা যাবে ভুল উত্তরের জন্য। তো তার একদম প্রথম 31-এর দাগে যে প্রশ্নটা আছে, 2 metal wires of identical dimensions are connected in series if sigma 1 and sigma 2 are the electrical conductivities of the material wires respectively, the effective conductivity of the combination is okay। দুটো কন্ডাক্টরকে পরপর সিরিজে জুড়বে বলছে, মানে তুমি বেশি ভাবতে পারো এইভাবে আছে, ধরো একটা ওয়্যার এখান থেকে এতটা, মানে টোটালটা এটা দুটোর যোগফল হয়ে আছে। তাহলে ধরো প্রথমটার রোধ হচ্ছে R1, দ্বিতীয়টার রোধ R2, সিরিজ আছে মানে সিম্পলি দুটো রোধ পরপর যোগ হয়ে যাবে, এটাই সাধারণ নিয়ম হয়। তাহলে বলা যেতে পারে R সমান হবে R1 প্লাস R2। এবার আমরা রোধের যে ফর্মুলা জানি, রোধ সমান হয়েছে ρ × L/A। তাহলে টোটাল রোধ কত হবে? রোটা তো রোই থাকবে, কিন্তু এলটা দেখো প্রত্যেকটা যদি এল করে হয় তাহলে টোটাল দৈর্ঘ্য হবে এখানে 2L, তাহলে ρ × 2L/ ক্রস সেকশন ধরো এ হবে এইটা। আর এখানে R1 এর জায়গায় লেখা যাবে ρ1 × দৈর্ঘ্য L/A, দৈর্ঘ্য ধরো L/A প্লাস তারপরটা হবে ρ2 × L/A। দেখো ওই মানে L/Aটা সব দিক থেকে কেটে যাবে, তাহলে তাই যদি কেটে যায় তাহলে এখানে থাকবে 2ρ সমান আসবে ρ1 প্লাস ρ2। এবার দেখো তোমাকে বের করতে বলছে কন্ডাক্টিভিটির উপর, মানে সিগমার উপর, আর রোর সঙ্গে সিগমা হয় ইনভার্সলি প্রপোর্শনাল, রো সমান হয় 1/σ। তাহলে প্রথমটা আসবে 2/σ সমান, এগুলো আসবে 1/σ1 প্লাস 1/σ2। একে লসাগু করে হিসাব করে নাও, দেখবে উত্তর আসবে 2 × σ1 σ2/σ1 প্লাস σ2। অর্থাৎ অপশান অনুযায়ী দেখা যাচ্ছে অপশান সি যেটা রয়েছে ওটা হবে সঠিক উত্তর। এরপর 32-এর দাগের যে প্রশ্নটা আছে, এ ইউনিফর্ম রড অফ লেন্থ L pivoted at one end P is freely rotated in a horizontal plane with an angular velocity omega about a vertical axis passing through P. If the temperature of the system is increased by del T, okay, সিস্টেমের টেম্পারেচার বাড়াচ্ছে, আচ্ছা, angular velocity become omega/2. If the coefficient of linear expansion of the rod is alpha, একটা রিলেশন দেওয়া আছে alpha is very very smaller than L, then del T will be, মানে কি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে সেই প্রশ্নটার বলছে এখানে। ওকে, দেখো এখানে রডের ব্যাপার আছে, তুমি টেম্পারেচার ইনক্রিজ করো ডিক্রিজ করো, যতক্ষণ না তুমি ওর উপর এক্সটার্নালি কোনো কাজ করতেছ, তার মানে ওর নিশ্চয়ই অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু কনজার্ভ থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন লাগাতে হবে এখানে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল দ্বারা লেখা হয়, এল সমান হয় I × ওমেগা, I × ওমেগা। যেহেতু রড বলছে, রডের ক্ষেত্রে হয় L ধরে নিলেন, তাহলে mL²/12 × ওমেগা থাকবে, ওমেগা থাকছে। মানে দেখা যাচ্ছে দেখো এখানে, দেখো এইদিকে যে পোর্শনগুলো আছে, এইদিকে মাস আছে বা নিচে 12 আছে, এগুলো কনস্ট্যান্ট, এর উপর কিন্তু কিছু ভ্যারিয়েশন আসছে না। ভ্যারিয়েশন যেটা আসবে দ্যাট ইজ তুমি পাচ্ছ এখানে L ইজ প্রপোর্শনাল টু L² ওমেগা, অর্থাৎ L এর স্কোয়ারের সঙ্গে একটা প্রপোর্শনালিটি আসছে আর ওমেগার সঙ্গেও একটা সমানুপাতিক আসছে। এবার লক্ষ্য করো এখানে ওমেগাটা বলছে omega/2 হবে, ওমেগাটা বলছে omega/2 হবে, তাহলে এলকে যদি আমাকে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে নিশ্চয়ই L² ডবল হতে হবে,
তবেই না থাকবে এটা ওমেগা বাই 2 হয়ে গেলে, তাহলে আমাকে এল স্কোয়ারটাকে এখন করতে হবে 2l স্কোয়ার, তবেই এল কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবার আমরা সেই টেম্পারেচার ইনক্রিজ করলে লেন্থের যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তার রিলেশান জানি, যেহেতু স্কোয়ারে বলেছে তাহলে স্কোয়ারেই বের করে নিই। ধরো L2 স্কোয়ার যদি করি, সে সূত্র ছিল L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টি, সেই ফর্মুলা লাগাবো। তাহলে এখানে আসবে L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টি, ওদিকে স্কোয়ার দিয়েছি ওই জন্য এদিকটাতেও টোটালের উপর একটা স্কোয়ার দিয়ে দিই। এবার দেখো ওটাই বলা আছে, মানে যেটা আগেটাতে করেছি আমি, তাহলে লেন্থটাকে ডবল করতে হতো, তার মানে ওটা সমান লেখা যায় 2 ইন্টু L1 এর স্কোয়ার, আগের দৈর্ঘ্যে ডবল করতে হবে, মানে স্কোয়ারের ডবল। তাহলে দেখো এদিকে L1 স্কোয়ার কেটে যাবে, তাহলে আসবে 2 সমান এদিকে 1 প্লাস আলফা ডেল্টি স্কোয়ার। এবার এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন লাগাতে হবে। দেখো এইদিকে যে পোর্শনটা আছে 1 প্লাস আলফা ডেল্টি তার স্কোয়ার, দেখো প্রশ্নে একটা ছোট্ট অ্যাজাম্পশন বলা ছিল আলফা ইজ ভেরি স্মলার দেন এল। যদি এটা হয় তাহলেই একমাত্র এই স্কোয়ারটাকে ভেতরে গুণ করে দেওয়া যায়, তাহলে ভেতরে আসবে 1 প্লাস 2 আলফা ডেল্টি সমান ওদিকে 2 আছে, এই 1টা ওদিকে পাঠিয়ে দিলে 1 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টির মান পাবো আমি, ডেল্টির মান হবে 1/2 আলফা। এটাই হবে টেম্পারেচার ইনক্রিজড। তাহলে অপশান অনুযায়ী যেটা রয়েছে অপশান বি 1/2 আলফা, এটাই হবে সঠিক উত্তর। এরপর 33 যেটা রয়েছে, অ্যান আইডিয়াল গ্যাস অফ মোলার মাস m ইজ contained in a very tall vertical cylindrical column in the uniform gravitational field. Okay, assuming the gas temperature to be T, the height at which the center of gravity of the gas is located is. এই প্রবলেমগুলো কিন্তু রীতিমতো স্ট্যান্ডার্ড প্রবলেম, তবে পার্টিকুলার এই প্রবলেমটার ক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে সিম্পলি তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস লাগলেই পারবে, অর্থাৎ মাত্রা বিশ্লেষণ করেই বের করতে পারবে। দেখো তোমাকে বের করতে কি বলছে, হাইট মানে নিশ্চয়ই ডিস্টেন্সের একটা ডাইমেনশান আসবে, মাত্রা আসবে। দেখো তুমি করে দেখো কোনটা ডিস্টেন্সের মাত্রা আছে। প্রথমটা দেখো, আচ্ছা RT/g, RT মানে তো এনার্জির হয়, RT মানে এনার্জি হয়, এনার্জির মাত্রা কি হয় mL² T-2, আর নিচে আছে গ্র্যাভিটি মানে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো, মানে মিটার মানে L, সেকেন্ড স্কোয়ার মানে T-2 নিচে হয়। তো দেখো T-2 এইটা কাটবে, এখনও রয়ে যাচ্ছে mL, তাহলে এটা তো লেন্থ বুঝাচ্ছে না, এই যে হাইট বলছে এখানে, তাহলে প্রথমটা হবে না। 2 নম্বরটা দেখো কি হয়, আচ্ছা RT/mg, RT মানে তো এনার্জি বলছিলাম, মানে mL² T-2 বাই নিচে আছে mg, m এর জন্য m থাকবে, আর g মানে অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ আসবে L ইন্টু T-2। দেখো এটা কাটবে, কাটবে, L এর স্কোয়ারটা কাটবে, থাকে শুধু L, লেন্থ বুঝাচ্ছে, অবশ্যই এইটা হবে। তুমি করে দেখো, বাদ বাকি এদিকে C এদিকে D এগুলো কোনোটাই লেন্থের ডাইমেনশান বোঝাবে না, তাহলে ডাইমেনশন অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর। 34 নম্বর কোশ্চেন, এটা একটু ক্যালকুলেশনের আছে, বাদ বাকি কনসেপ্ট খুব সহজ লাগবে। আন্ডার আইসোথার্মাল কন্ডিশনস, 2 soap bubbles of radius A and B coalesce to form a single bubble of radius C. If the external pressure is P, then surface tension of the bubble is. দেখো এখানে নম্বর অফ মোলসে যদি হিসাব করি, মানে যেহেতু দুটো অ্যাডিশান হয়ে একটা হবে, তার মানে দুটো টোটালটাকে যোগ করলে আমি এখন ওটার টোটাল পাবো n টোটাল। মেন বেসিক ব্যাপার হচ্ছে এখানে আমি পিভি সমান কনস্ট্যান্ট পাবো, যে উপরে বলা আছে দেখো আইসোথার্মাল প্রসেস, তার মানে এখানে হবে P1V1 প্লাস P2V2 সমান এখানে আসবে P3V3, এইটা যেহেতু দুটো যোগে একটা অ্যাডিশান হবে। এইবার আমরা এই সারফেস টেনশন চ্যাপ্টার যখন পড়ি তখন দেখো আমি সেই একটা সোপ বাবুলের ভেতরে কী পরিমাণ চাপ তৈরি হবে তার একটা ফর্মুলা ছিল। ধরো ভেতরে P1 চাপ তৈরি হবে,
তাহলে P1টা কার কার যোগফল হবে? একটা তো হচ্ছে অ্যাটমসফিয়ারের চাপ আছে, ধরো সেটা P হচ্ছে, প্লাস ফর্মুলা ছিল সারফেস টেনশনের জন্য 4s/r, 4s/r। তাহলে পির ফর্মুলা হবে P + 4s/r। তাহলে P1 এর জায়গায় লিখতে পারো তুমি P + 4s/r। এটা পির জায়গায় বসলো, V1 আছে, V1 মানে হচ্ছে ভলিউম, আয়তন। তাহলে প্রথমটার আয়তন কত হবে? 4/3πa³, কারণ ওখানে বলে দেওয়া আছে প্রথমটার আয়তন মানে প্রথমটার ব্যাসার্ধ আছে a, রেডিয়াস। তাহলে এটা আসবে 4/3πa³। এরকম দেখো একই রকম সিমিলারভাবে আমি লিখছি না, তোমরা লিখো। 2 নম্বরটার ক্ষেত্রে আসবে P + 4s/r ইন্টু 4/3πb³ আসবে, কারণ 2 নম্বরটার ব্যাসার্ধ b বলা আছে। ওগুলো যোগ করলে শেষমেশ সি হবে বলছে, তার মানে সমান দিয়ে লিখবে P + 4s/r। আমি সমানটা দেখিয়ে দিচ্ছি, দেখো সমানটা হবে ওদিকে P + 4s/r ইন্টু 4/3πc³, কারণ তখন তার ব্যাসার্ধ সি হবে বলছে, c³। এবার দেখো সব পিগুলাকে একদিকে নিয়ে আসো গুণ করে, আরেকদিকে 4sটা কমন নিয়ে নাও আরেকদিকে, ওখান থেকে এস এর মান বের করো। সিম্পলি দেখো একটা অপশান আসবে যেটা ম্যাচ করবে এখানে ওই অপশান বির সঙ্গে, P ইন্টু c³ - a³ - b³/4 ইন্টু a² + b² - c²। একটু ক্যালকুলেশন করে নিলেই এই অঙ্কগুলো পারবে। 35-এর দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নটা পড়ি। ফর এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন বাই দ্য করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড বি উইল বি। ওকে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে। সো সিম্পল ব্যাপার। আমরা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন জানি। ইলেকট্রিক ফিল্ড সমান হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টু সি। সি মিনস স্পিড অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড আমরা ওই লাইটের স্পিড ধরতে পারি, নাহলে তুমি যদি না ধরতে চাও তাহলে তুমি মান বের করতে পারো। সির ফর্মুলা হয় ω/k। এবার দেখো এখানে যে ফর্মুলাটা আছে, এখানে ওমেগা কোনটা আর কে কোনটা? আমরা জানি সবসময় ω/t হয়, তার মানে টির সঙ্গে যেটা আছে এইটা ওমেগা, আর kx হয়, তার মানে কে এর মান এইটা। মান বসাও, উপরে হবে 1.5 × 10⁻11, আর নিচে হবে 0.5 × 10⁻3। এটা হিসাব করো, আসবে 3 × 10⁸, যেটা লাইটের স্পিড বলে জানি, সেটা এখানে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড হবে, সির মান ওটা। তাহলে আমাকে বের করতে বলছে বির মান। তাহলে এখান থেকে বির মান কত আসবে? দেখো ই সমান যদি বিসি হয়, তাহলে বির মান আসবে ই/সি। ইর মান দেখো কত দেওয়া আছে, এখানে 90 দেওয়া আছে, দেখছো? তাহলে 90/3 × 10⁸। এটা হিসাব করো, হিসাব করলে আসবে 3 × 10⁻⁻7। অত টেসলা আছে। তাহলে এখানে অপশানগুলো অনুযায়ী ওই অপশান আছে, তিনটে জায়গাতে আছে, এতেও আছে, বিতেও আছে, ডিতেও আছে। দাঁড়াও, তাহলে দেখতে হবে যে ওর পরের অ্যান্সারটা কার সঙ্গে মিলে। ওকে, এর পরেরটা আছে ডিরেকশানের ব্যাপার। দেখো একটা ব্যাপার বুঝো, এখানে ডিরেকশানটা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল লাগালেই হবে। ওটা অবশ্যই প্লাস এক্স অ্যাক্সিস বরাবর দিতে হবে, অবশ্যই প্লাস এক্স অ্যাক্সিস বরাবর দিতে হবে। তার মানে আই ক্যাপ যেখানে আছে, আই ক্যাপ কোনটা আছে? প্রথমটা, এটাই হবে সঠিক উত্তর। এই মোটামুটি ছিল ক্যাটাগরি 2-র প্রশ্ন। এইবার আসছে একদম শেষ ক্যাটাগরিতে, ক্যাটাগরি 3, যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 36 থেকে একদম কোশ্চেন নাম্বার 40 পর্যন্ত। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না। প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে 2 নাম্বার করে। তবে অবশ্যই প্রশ্নের সাইজগুলো একটু সাইজে বড় হয়, মানে একটু পড়তে সময় লাগবে। 36-এর যে প্রশ্নটা আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট দেওয়া আছে, আচ্ছা কিছু মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে, ω0 মান দেওয়া আছে, আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আছে। এগুলো অ্যাকচুয়ালি মাল্টিপুল অ্যান্সার ঠিক হতে পারে আর কি, একের বেশি 2, 3 যত খুশি অ্যান্সার ঠিক হতে পারে। কোশ্চেনটা কী বলছে আগে পড়ি। বলছে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ অ্যান EM ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভ্যারাইজেস উইথ টাইম অ্যাজ ইকুয়ালস টু
a ইন্টু কস ওমেগা জিরো টি প্লাস সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা জিরো টি, হোয়ার এই যে কনস্ট্যান্ট অ্যান্ড ওমেগার মান দেওয়া আছে 10 × 10⁻15 পার সেকেন্ড, আর ওমেগা জিরো মান দেওয়া আছে 5 × 10⁻15 পার সেকেন্ড। This radiation falls on a metal whose stopping potential is 2 electrovolt minus 2 electrovolt, then which of the following statement is true? Okay, কোনগুলো ঠিক হবে? প্রথম নম্বর যেটা রয়েছে, প্রথম নম্বর কি আছে, ফর লাইট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা ফটো ইলেকট্রিক এফেক্ট নট পসিবল। ফর লাইট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা ফটো ইলেকট্রিক, হ্যাঁ এর ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখতে হবে। ওর দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়ার জন্য মিনিমাম যেটা দরকার ছিল ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে হয় ওর ইনসিডেন্টের রেডিয়েশন। দেখা যাবে যে ওটা মোটামুটি প্রথমটা সঠিক আছে, অর্থাৎ এখানে নট পসিবল। 2 নম্বরটাও সঠিক হবে। 2 নম্বরটা আছে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্যাপ উইল বি স্ট্রেট লাইন, অলওয়েজ স্ট্রেট লাইন হয়। বি তো স্ট্রেট লাইন হবেই। বাদ বাকি দিকে সি যেটা আছে, দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল ইজ -2 ইলেকট্রোভোল্ট, এটা একদম ভুল হবে, কারণ ওয়ার্ক ফাংশন কখনো মাইনাসে হয় না, ওয়ার্ক ফাংশন মাইনাসে হবে না, ওটা হবে না। ডিতে আছে দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটোইলেকট্রিক এফেক্ট ইজ 1.95, এটাও হবে না। অপশান সি ডি ভুল, সঠিক হবে অপশান এ অ্যান্ড বি। এরপর 37-এর প্রশ্ন, একটা পি ভার্সেস ভি গ্রাফ দেওয়া আছে, বলছে কনসিডার দ্য পি ভার্সেস ভি ডায়াগ্রাম ফর 1 মোল অফ আইডিয়াল মনোঅ্যাটমিক গ্যাস শোন ইন ফিগার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু। ওকে, প্রথম থেকে লক্ষ্য করা যাক, একদম প্রথম যেটা আছে, দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি ফর দ্য হোল প্রসেস ইজ 0, পুরো প্রসেসের জন্য। আচ্ছা, পুরো প্রসেস বলতে কোথা থেকে কোথায় গেছে, এখানে দেখা যাচ্ছে এ থেকে সিতে যাচ্ছে, এ থেকে সিতে। দেখো এখানে টেম্পারেচার ভেরিয়েশনের কোনো ব্যাপারই নেই, তাহলে টেম্পারেচার যদি ভেরিয়েশন না হয়, আমরা ইন্টারনাল এনার্জি ফর্মুলা কি জানি, ডেল ইউ সমান হয় এন সিভি ডেল টি। ডেল টি যদি 0 হয় তাহলে ডেল ইউ 0 হবে, তার মানে অবশ্যই প্রথমটা ঠিক একদম। 2 নম্বর স্টেটমেন্টে দেখো, 2 নম্বরটা কী বলছে, 2 নম্বরটা বলছে হিট ইজ রিজেক্টেড ডিউরিং দ্য প্রসেস, হিট ছাড়া হয় এই প্রসেসে। আচ্ছা দেখা যাক, হিট ইজ রিজেক্টেড ডিউরিং দ্য প্রসেস, যেহেতু ডেল ইউ 0, তাহলে আমরা যদি সেই ফার্স্ট ল ভাবি, ডেল কিউ সমান হয় ডি ইউ প্লাস ডি ডব্লিউ, ডিউ যদি 0 হয় তাহলে ডি কিউ সমান হবে ডি ডব্লিউ। হ্যাঁ, তার মানে ও অভ্যন্তরীণ শক্তি কাজে লাগে, মানে দ্যাট ইজ লেস দেন ফ্রম 0। হ্যাঁ, তো অবশ্যই তার মানে ও হিট ইজেক্টই করবে, নেগেটিভ হবে, ঠিক আছে। 3 নম্বর যেটা বলেছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন প্রসেস এ টু বি ইজ -3/2 P0 V0, এটা কোষে দেখতে হবে। বলেছে এ থেকে বিতে গেলে কি পরিমাণ পোটেনশিয়াল ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তো সিম্পলি ফর্মুলা লাগাও, ডেল ইউ ধরো বের করবো, ডেল ইউ অফ এ বি রাস্তার জন্য, এখানে ফর্মুলা লিখছিলাম এন সিভি ডেল টি। এনের মান সামথিং 1 ধরে লো, লেখার দরকার নেই। সিভির মান মনোঅ্যাটমিক বলছে মানে 3/2 আর ধরে লো, চলে যাবে 3/2 আর ইন্টু ডেল টি। এবার দেখো আর ইন্টু ডেল টি যেটা আছে, আমরা সে জানি পিভি সমান আর টি, তাই যদি হয় পিভি সমান আর টি, তাহলে ডেল মানে আর ইন্টু ডেল টি সমান লেখা যায় ডেল অফ পিভি, এটাকে চেঞ্জ করে দিয়েছি, দেখো 3/2 অফ ডেল পিভি বলা যায়, অর্থাৎ পিভিতে কী পরিমাণ চেঞ্জ আসতেছে। তাহলে এতে দেখো কত আর বিতে দেখো কত, চেঞ্জ লাগালেই হবে, একটু কষে দিচ্ছি আমি। তাহলে 3/2 থাকলো, কোথা থেকে কোথায় যাচ্ছে, আগে দেখো এই এ পয়েন্টের ছিল প্রেসার, মানে শেষমেশ কোথায় পৌঁছাচ্ছে বি পয়েন্টে, তাহলে বি পয়েন্টে দেখো প্রেসার আছে P0 আর ভলিউম আছে V0, মানে এখানে হবে P0 V0। আগে কত ছিল মাইনাস, আগে ছিল এ বিন্দুতে, মানে তখন হবে 2 × P0 V0, 2 × P0 V0, মানে বিয়োগ করলে অ্যাকচুয়ালি P0 V0 থাকে, মাইনাসে হবে, তাহলে অবশ্যই ঠিক হবে। তাহলে দেখো আসতেছে -3/2 P0 V0, একদম এটা। তাহলে এখানে সির যে অপশানটা রয়েছে ওটাও কিন্তু ঠিক হবে, চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি প্রসেস এ টু বি ইজ -3/2 P0 V0। 4 নম্বর যে অপশানটা আছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ডিউরিং দ্য এন্টার প্রসেস ইজ 2 P0 V0।
এটা করে দেখবে ওয়ার্ক ডান মানে সিম্পলের এরিয়া বের করে কাজ করতে হবে, এটা কিন্তু হবে না, এটা ভুল আছে। এর সঠিক হবে এ বি সি তিনটেই। এরপর রয়েছে 38-এর প্রশ্ন। 38-এর প্রবলেমে একটা প্রবলেম দেওয়া আছে, তাতে পোটেনশিয়ালের একটা ইকুয়েশান দেওয়া আছে। আমি প্রবলেমটা পড়ছি না, যেটা স্টেটমেন্টগুলো আছে সেগুলো পড়ি। প্রথম নম্বর বলছে দ্য পার্টিকেল ইজ অ্যাক্টেড আপন বাই এ কনস্ট্যান্ট ফোর্স। কনস্ট্যান্ট ফোর্স বের করতে হবে, তাহলে আমাকে ফোর্সের রাশিমালা পোটেনশিয়াল দেওয়া আছে, তাহলে ফোর্স সমান হবে, জাস্ট সিম্পলি ডেরিভেটিভ করে দিলে হবে ডিভি বাই ডিএক্স করে। ডেরিভেটিভ করলে দেখো ওই ভিটাকে সিম্পলি ওটা গুণ করে নিলে দুটো আসবে, একটা আসবে এক্স স্কোয়ার, একটা আসবে -4ax। তাহলে ডেরিভেটিভ করলে যেটা সেটা বলে দিচ্ছি আমি একবারে, ডেরিভেটিভ করে দিলে আসবে 2ax একটা আসবে আর একটা 4a আসবে। দেখা যাচ্ছে দেখো এক্সের একটা টার্ম অলওয়েজ রয়ে যাচ্ছে, তার মানে প্রথমটা ঠিক নয়, প্রথমটা ভুল। আচ্ছা, বিতে বলছে দ্য পার্টিকেল এক্সিকিউট সিম্পল হার্মোনিক মোশন। অবশ্যই, কারণ দেখো এখানে অ্যাকচুয়ালি একটা প্রত্যনায়ক বল কাজ করতেছে, কারণ দেখো ফোর্সটা প্রপোর্শনাল টু একটা মাইনাস আসতেছে। তার মানে অবশ্যই এটা একটা এসএইচএম হতে পারে, বিটা ঠিক। সিতে বলছে দ্য স্পিড অফ দ্য পার্টিকেল ইজ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়ালস টু 2। এটা কোষে দেখতে হবে। আচ্ছা, স্পিড ম্যাক্সিমাম তখনই হবে যদি ফোর্স 0 হয়। তাহলে দেখো এই ডেরিভেটিভকে এফকে 0 করে দাও, তাহলে দুদিক থেকে আসবে 2ax সমান 4a। দেখো এদিকে এ কাটবে, 2 কাটলে এক্সের মান দেখো 2 আসছে, একদম এক্সের মান 2-তেই ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। তাহলে অপশান বি ঠিক হলো, অপশান সি ঠিক হলো। ডিতে কী আছে, দ্য পিরিয়ড অফ অসিলেশন পার্টিকেল π/5 সেকেন্ড। এটা করলে হবে না, π/5 সেকেন্ড আসবে না, অপশান ডি ভুল। তাহলে ঠিক হবে অপশান বি অ্যান্ড সি দুটোই। এরপর কোশ্চেন নাম্বার 39 যেটা রয়েছে সেটা লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে একটা ভেতরে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তিনটে জায়গা আছে, প্রথমে আছে এ, তারপরে বি, তারপর সি। প্রশ্ন বলছে এখান থেকে এ পার্টিকেল অফ মাস এম অ্যান্ড চার্জ কিউ মুভিং উইথ ভেলোসিটি ভি এন্টার্স রিজিয়ন বি ফ্রম রিজিয়ন এ অ্যালং দ্য নর্মাল বাউন্ডারিজ। ওকে বুঝতে পারছি। এখানে যেটা বলছে, তোমরা চাইলে প্রশ্নের বেঙ্গলি ভার্সনটা পড়ে নিতে পারো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি আসলে কী কাজ করবে এখানে। দেখো তুমি যদি এখান থেকে কোনো পার্টিকেলকে পাঠাও, ম্যাগনেটিক ফিল্ড ওকে বেন্ড করবে এইভাবে। তুমি যদি আরেকটু যদি বেশি স্পিডে পাঠাও, তাহলে এইভাবে আরেকটু দূরে কোথাও যাবে। যদি আরও বেশি স্পিডে পাঠাও, তাহলে কিন্তু ও এই রিজনে না ফেরত এসে কী করবে, ওই দিক দিয়ে ওইদিকেই পাস করে যাবে। তাহলে যে অপশানগুলো রয়েছে, প্রথমটা কি রয়েছে, দ্য পার্টিকেল এন্টার্স রিজন সি অনলি ইফ ভি ইজ গ্রেটার দেন কিউএল বি/এম। একদম, ভেলোসিটি যদি ওর থেকে বেশি হয় তাহলে একমাত্র সি রিজনে এন্টার করবে, প্রথমটা তো ঠিক হবেই। 2 নম্বরে বলছে দ্য পার্টিকেল এন্টার্স রিজন সি অনলি ইফ, না, বি থেকে ছোটো হলে তাহলে বিতেই রয়ে যাবে, আবার ঘুরে এতে চলে আসতে পারে, এটা হচ্ছে না, বি হবে না। সিতে বলছে পাথ অফ পার্টিকেল ইজ এ সার্কেল ইন রিজিয়ন বি। অবশ্যই বিতে পাঠালে তো ওকে রাউন্ড করে ঘুরাবে, মানে একটা সার্কেলের মতো ইকুয়েশন পাওয়া যাবে, সিটাও ঠিক। ডিতে বলছে টাইম স্পেন্ট ইন রিজিয়ন বি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি ভি। এটাও ভুল, কারণ ভির উপর কিন্তু ডিপেন্ড করবে কতক্ষণও থাকবে ওখানে। যদি তুমি বেশি স্পিডে পাঠাও তাহলে দেখো অনেকটা বেশি বৃত্তের অংশ নিয়ে যাবে, আর যদি ছোটো পাঠাও তাহলে ছোটো নিয়ে যাবে, তার অবশ্যই ভির উপর একটা ডিপেন্ডেন্সি রয়েছে। তার মানে এখান থেকে সঠিক উত্তর হবে এ অ্যান্ড সি। একদম লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট, যেটা রয়েছে 40 নম্বর প্রশ্ন। এখানে এদিকে একটা ভি ভেলোসিটি দেখাচ্ছে, এটা এক্স দূরত্বে একটা। আচ্ছা, প্রশ্নটা পড়ি। এ স্মল বার ম্যাগনেট ইজ ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট এম ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি along x direction towards a small closed circular conductor loop of radius a with its center O and x equals to 0. অ্যাজিউম করতে বলছে x is very greater than from a। এই অ্যাজামশনটা লাগিয়ে দিলে কিন্তু অনেক কিছু জিনিস ধরে নেওয়া যায় আর কি, মানে এর অনেকগুলো কেস হয়, মানে যদি অনেক দূরে পয়েন্টের হয় তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা হয়,
যদি ওর মিডিল পয়েন্টে করতে হয় তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা হয়, সবচেয়ে ডিফারেন্ট হয়। তাহলে এর জন্য যেটা বলছে দেন ফলোয়িং কোন স্টেটমেন্টটা ঠিক। ওকে, প্রথম নম্বরটা দেখো, প্রথম নম্বর যেটা রয়েছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার ও, এই ওতে মিডিলে এখানে কয়েল ম্যাগনেটিক বার ই যেত। দেখো সিম্পলি আমি এখানে ম্যাগনেটিক ফিল্ডের যে রাশিমালা হবে বি রাশিমালা, আমি কনস্ট্যান্টটাকে কে লিখে দিচ্ছি, তাহলে 2km/x³। এটা তখনই হবে যদি এই কন্ডিশনটা হয়, এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ফর্ম এ। বাট প্রথম যে পয়েন্টটা বলছে সেন্টারে কত হবে, সেন্টারে কখনোই এটা হবে না, কারণ সেন্টারে হয় সিম্পলি ওর রেডিয়াসের সঙ্গে প্রপোর্শনাল, 1/s সঙ্গে প্রপোর্শনাল হয়, প্রথমটা হচ্ছে না একদম। 2 নম্বরটা বলছে ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু 1/x⁴ মেবি। ওকে, এটা করে দেখতে হবে। আমরা ইএমএফের ফর্মুলা জানি, ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু হয় d∅/dt -d∅/dt, যাই বলো, মড নিতে পারো, মড নিয়ে নাও। দেখো ফাইয়ের ফর্মুলাতে আমরা ফাইয়ের ফর্মুলা কী জানি, ফাই সমান হয় বি ইন্টু এ, ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। তো তাই যদি হয়, দেখো ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা হয় এইটা, আর এরিয়া বলতে লুপের এরিয়া πa² হবে, হ্যাঁ। আর তাহলে নিচে কিউব যেহেতু আছে, এক্সের কিউব, একটা ডেরিভেটিভ করলে ওটা 4 হয়ে যাবে অবশ্যই, তাহলে কিন্তু 1/x⁴ হতে পারে। অপশান বি সঠিক উত্তর। অপশান সি যেটা আছে, দ্য ম্যাগনেটিক মোমেন্ট মিউ ডিউ টু দ্য ইনডিউসড কারেন্ট ইন দ্য কয়েল ইজ প্রপোর্শনাল টু a⁴, এটা করে দেখতে হবে। আমরা ম্যাগনেটিক মোমেন্ট মিউর ফর্মুলা জানি, মিউ সমান হয় I ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া। কারেন্ট মানে আমরা জানি বিভব বাই রোধ, আর এরিয়া বলতে πa² হয়। তাহলে এখানে অবশ্যই দেখো, যদি আমি সেই আগেরটাকে ডেরিভেটিভ করতাম তাহলে a² আসতো, তখন এখানে মিউ ইজ প্রপোর্শনাল টু আসবে একটা a² আর এখানে একটা a² আছে, মানে a⁴ একদম। অপশান বিও ঠিক, সিও ঠিক। অপশান ডি যেটা রয়েছে, দ্য হিট প্রডিউসড ইজ প্রপোর্শনাল টু x⁶, 1/x⁶, এইটা দেখি কি হয়, এটা ঠিক না ভুল। আমরা হিটের ফর্মুলা জানি, জুলের ফর্মুলা অনুযায়ী I²RT, বা অল্টারনেটিভভাবে বলা যেতে পারে ওই E²/R⁻T, মানে V²/R⁻T হতো, এটা E²/R⁻T করছি। যেহেতু আমরা দেখেছি আর কি, এখানে দেখো ওই এপসিলনটা হয় 1/x⁴ এর সঙ্গে সমানুপাতিক, হ্যাঁ, তাহলে তার আবার স্কোয়ার হয়েছে এখানে, তার মানে ও অ্যাকচুয়ালি 1/x⁸ এর সঙ্গে প্রপোর্শনাল হবে। এখানে 6 আছে, মানে ডিটটা ঠিক নয়, তাহলে এখানে ঠিক হবে অপশান বি অ্যান্ড সি, এই দুটো। এই ছিল মোটামুটি তোমাদের WBJE 2021-এর ফিজিক্সের পেপার। আমরা তার একদম কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 40 পর্যন্ত 40টা যে প্রশ্ন, তার ডিটেল তোমাদের সঙ্গে তার অ্যান্সার শেয়ার করলাম। তোমরা অবশ্যই এই ভিডিও তোমাদের বন্ধুদের সঙ্গে, যারা এই পরীক্ষা দিয়েছে এবং যারা দিবে বলে ভাবছে, যারা ইন্টারেস্টেড আছে WBJE সম্পর্কে, তাদের প্রত্যেকের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলে এক্সাম প্রিপারেশান সংক্রান্ত সমস্ত রকম গাইড, সমস্ত রকম প্রিপারেশান তোমরা এখান থেকে করতে পারবে। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।